কে কে আপনি? মেয়েটি কোনো জবাব দেয় না। আজ দীপ্তর বিয়ে হয়েছে অনু নামের একটি মেয়ের সাথে। অনুর পরিবার ইসলামিক। বিয়েটা হয়েছে কঠোর পর্দায়, তাই কেউ বিয়েটার সময় বউয়ের মুখ দেখেনি। কিন্তু বাসরে যে মেয়েটি বসে আছে সে অনু না। কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? আমি আরোহী, অনুর বড় বোন। আ, আরোহী? কিন্তু কিন্তু অনু কোথায়? আমার তো অনুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আপনার তো বিয়ে হয়ে গিয়েছিল। মাথা নিচু করে ফিসফিস করে। অনু অনু নেই। নেই মানে? কোথায় নেই? সে কি অসুস্থ? কেন সে এখানে নেই? আপনারা কি করছেন এসব? আপনি এখানে কেন? ধীরে ধীরে মুখ তুলে দীপ্তর দিকে তাকায়। তার চোখে জল এবং গভীর শূন্যতা। অনু পালিয়ে গেছে দীপ্ত, বিয়ে ঠিক 2 ঘন্টা আগে। সে আমাদের কাউকে কিছু না জানিয়ে তার প্রেমিককে নিয়ে চলে গেছে। কি বলছেন আপনি? পালিয়ে গেছে? কিন্তু কেন? সে আমাকে কিছু জানায়নি কেন? আর আপনারা এই কথা আমাকে না জানিয়ে? দীপ্তর হাত চেপে ধরে। দীপ্ত, আমার বাবা হার্ট অ্যাটাক করেছেন মাস 6 আগে। মা অসুস্থ। অনুর এই কাজটা যদি জানাজানি হতো, সমাজের মানুষ জানলে আমাদের মুখ দেখানো তাই হতো। তার উপর আমাদের পরিবারের অবস্থা, বাবা হয়তো সেটা সহ্য করতে পারতেন না। তিনি মরে যেতেন দীপ্ত, আমাদের কোনো উপায় ছিল না। স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস আর ক্রোধের এক মিশ্রণ তার চোখে। সে হাত সরিয়ে নিল। তাই আপনারা আমাকে ঠকালেন? আপনারাই বা কেন ঠকলেন? আপনার তো বিয়ে হয়ে গিয়েছিল। আপনার স্বামী? আমার স্বামী, সে আমাকে ছেড়ে গেছে 3 বছর হলো। সে অন্য কাউকে বিয়ে করেছে। আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমার বৈধ বিয়ে হওয়ার কোনো বাধা ছিল না। কিন্তু আমি তো অনু না, আমি আপনার অনু না। শান্ত কিন্তু কঠিন স্বরে। আপনার বাবা মা কি জানেন যে আপনি এখানে? মাথা নাড়ে। না, তারা জানেন না। তারা শুধু জানেন যে অনু এখানে নেই। কিন্তু তাদের ধারণা হয়েছে যে হয়তো অনু ভয়ে আছে, অসুস্থ হয়ে গেছে। মা আর বাবা আমাকে অনুরোধ করলেন, আরোহী একটা দিনের জন্য শুধু তুই ঘোমটা দিয়ে তার পাশে বসে থাক। কাল সকালে আমরা ভেবে দেখব কি করা যায়। তারা জানতেন না যে অনু ফিরবে না। আর এটাও তারা জানতেন না যে আমি আপনাকে বিয়ে করে নিলাম। আপনি কি আমাকে বিয়ে করে নিয়েছেন? আপনারা কি আমার সাথে এই নাটকটা করেছেন? আমি কি এতই খেলার পাত্র ছিলাম? ঘোমটার কাপড়টা ছুঁড়ে ফেলে দিল। তার চোখ লাল কিন্তু কণ্ঠস্বর দৃঢ়। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করেছি। আপনার হাত ধরে আমি কবুল বলেছি দীপ্ত। আমার হাতে এখনো মেহেদির রং শুকায়নি। আমি জানি এটা আপনার উপর অন্যায়, কিন্তু বিশ্বাস করুন, আমার উপরও কোনো কম অন্যায় হয়নি। আপনি তাহলে যা করেছেন তা সঠিক? আমি আপনার জীবনে জোর করে প্রবেশ করিনি। আমাকে এখানে জোর করে আনা হয়েছে। অনু সবার জীবন নষ্ট করে দিয়েছে, কিন্তু আমি এটা মেনে নিতে পারিনি যে আমাদের 2 পরিবারের মান সম্মান নষ্ট হোক। দীর্ঘশ্বাস ফেলে আপনি কি চান এখন? দীপ্তর চোখের দিকে তাকালো। আমি শুধু চাই কাল সকালটা হোক। আপনি যদি কাল সকালে এই বিয়েটা অস্বীকার করতে চান, আপনি পারবেন। আমি আপনাদের বাড়ি থেকে নীরবে চলে যাব। অনু যা করেছে তার শাস্তি আমি একা মাথা পেতে নিব। কিন্তু এই রাগটার জন্য দয়া করে চুপ থাকুন। এই মিথ্যাটা থাকুক, যাতে কাল আপনার পরিবার বা আমার বাবা মা সামাজিকভাবে আঘাত না পান। আমাকে একটু সময় দিন দীপ্ত, প্লিজ। বাসর ঘরের আবছা আলোয় দীপ্ত দেখল আরোহীর চোখ। সেই চোখে কেবল অসহায়তা ছিল না, ছিল এক গভীর আত্মত্যাগ। অনু পালিয়ে গিয়ে যে ধ্বংসের জন্ম দিয়েছে, আরোহী কেবল সেটুকু সামলাবার চেষ্টা করছিল। দীপ্ত দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসে রইল। তার চোখ বন্ধ, তার স্বপ্ন ভেঙে চুরমার। কিন্তু তার সামনে বসে থাকা নারীটি, সেও একই রকম এক ভাঙা স্বপ্নের শিকার। মধ্যরাত, বাইরে নিকষ অন্ধকার। বাসর ঘরের দরজা সশব্দে খুলে গেল। দীপ্ত ঘর থেকে বেরিয়ে এসে প্রায় ছুটে নিচের তলায় গেল, যেখানে তার বাবা দেলোয়ার সাহেব
মা আশা বেগম, বোন দীপা আর দুলাভাই আশিক ঘুমিয়েছিলেন উঁচু চাপা অথচ দৃঢ় কণ্ঠে। বাবা, মা, দীপা, আশিক ভাই, সবাই ওঠো, এক্ষুনি সবাই উপরে এসো, আমার কিছু কথা বলার আছে এখনই। দীপ্তর কণ্ঠস্বরে এমন এক জরুরি ভাব ছিল যে সবাই ধর্মড়িয়ে উঠল। এই শুভক্ষণে মাঝরাতে এমন ডাক শুনে সবার মনে এক অজানা আশঙ্কার জন্ম হলো। দীপ্তির বাবা দেলোয়ার সাহেব বয়স্ক মানুষ, চোখে বিস্ময়। মা আশা বেগম, মুখে উদ্বেগ। বোন দীপা এবং দুলাভাই আশিক তড়িঘড়ি পোশাক সামলে এগিয়ে এলেন। কি হয়েছে বাবা? এখানে কি করছিস মাঝরাতে? বৌমা কি অসুস্থ? কঠিন মুখে। না মা, বৌমা অসুস্থ নয়, তোমরা সবাই উপরে এসো, আমার ঘরে এসো। সবাই দ্রুত পায়ে দীপ্তের ঘরে এসে প্রবেশ করলো। আরোহী ততক্ষণে বিছানা থেকে উঠে এক পাশে ঘোমটা টেনে চুপ করে দাঁড়িয়ে আছে। ঘরে এক অস্বস্তিকর স্তব্ধতা বিরাজ করছিল, কিছুটা বিরক্তি আর জিজ্ঞাসা নিয়ে। কি হয়েছে দীপ্ত? এভাবে মাঝরাতে ডেকে তুললি কেন? নতুন বউকে নিয়ে এসব কি শুরু করলি? ঘরের দরজা বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে আরোহীর দিকে হাত নির্দেশ করে। এই মেয়েটি অনু নয়? ঘরের সবাই যেন পাথরের মতো জমে গেল। আশা বেগম আতকে উঠে মুখে হাত দিলেন। দীপা এবং আশিক পরস্পরের দিকে চেয়ে রইল হতবাক দৃষ্টিতে, প্রায় কেঁদে ফেলে। এ কি বলছিস বাবা? কি বলছিস? বইয়ের মুখ তো দেখিনি। মানে মানে কে নি? কষ্টে গলা চেপে এলো তার। ইনি হলেন অনুর বড় বোন আরোহী। দীপ্তের দুলাভাই আশিক বিস্মিত হয়ে। আরোহী? মানে যার যার ডিভোর্স হয়ে গেছিল, কিন্তু কি করে? দৃঢ় কণ্ঠে। কারণ অনু পালিয়ে গেছে। সে তার প্রেমিককে নিয়ে আমাদের বিয়ের ঠিক আগে বাড়ি থেকে চলে গেছে। আর অনুর পরিবার সমাজের ভয়ে, বাবার অসুস্থতার ভয়ে এই সত্য গোপন করার জন্য আরোহীকে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। হতবিহল হয়ে। ও মা গো, কি সর্বনাশা কাণ্ড! আমাদের সাথে এত বড় প্রতারণা! কপালে হাত দিয়ে বসে পড়লেন দীপ্তর বাবা। তার মুখ ফ্যাকাশে। এ কি শুনছি আমি? এ কেমন অপমান! আমাদের সাথে এমন জঘন্য মিথ্যাচার! আরোহীর দিকে কঠিন চোখে তাকিয়ে দীপ্তর বোন দীপা বলে। আপনি কেন রাজি হলেন? আপনি আমাদের ঠকালেন কেন? আপনার কি একবারও মনে হয়নি যে এটা আমাদের সাথে চরম অন্যায়? মা বাবার দিকে তাকিয়ে। অনু যা করেছে সেটা জঘন্য, কিন্তু আরোহীর দিকে তাকালো। আরোহী আমাকে সব বলেছে। সে আমাদের সম্মান বাঁচাতে, তার বাবা মাকে বাঁচাতে এই বিয়েতে রাজি হয়েছে। সে বলেছে যদি আমরা এই সম্পর্ক না মানি তাহলে কাল সকালেই সে নীরবে চলে যাবে। আরোহী, তুমি ঘুমটা খুলো, আমাদের সামনে এসো। আরোহী কাঁপতে কাঁপতে ঘোমটা সরিয়ে দিল। তার ভেজা চোখ আর ফ্যাকাশে মুখ দেখে আশা বেগমের মনে সামান্য হলেও দয়া হলো, কিন্তু দেলোয়ার সাহেবের চোখে তখন শুধু ক্রোধ। মধ্যরাতের সেই বাসর ঘরে এক অসহনীয় নীরবতা নেমে এলো। দীপ্তির পরিবার ঘর ছেড়ে চলে যাওয়ার পর ঘরে আবার নিস্তব্ধতা ফিরে এলো। তবে এই নীরবতা প্রথম রাতের মতো অস্বস্তিকর নয়, বরং এক ভারী বোঝাপড়া নীরবতা। দীপ্ত দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঘুরে দাঁড়ালো। আরোহী তখনও ঘরের এক কোণে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, তার চোখ দুটোতে তখনও জলের দাগ। দীপ্ত ক্লান্ত স্বরে দরজার কাছ থেকে দূরে সরে এসে। আপনি বসুন। না, আমি ঠিক আছি। আমি জানি আপনি এখন রেগে আছেন। আপনি আমাকে যা খুশি বলতে পারেন। হেসে উঠল। সেই হাসিটা ছিল তিক্ত। কি বলবো বলুন তো? যে আমার সাথে প্রতারণা করা হয়েছে সেটা তো এখন শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নয়, সেটা একটা করুণ বাস্তবতা। আস্তে করে বলল। আমি জানি দীপ্ত, আমি জানি। আপনি আপনার পরিবারের সম্মান বাঁচাতে যে ঝুঁকি নিয়েছেন
তার জন্য আমি আপনাকে ঘৃণা করতে পারছি না, বরং একটা অসম্ভব পরিস্থিতিতে আপনি যা করেছেন তা আপনার সাহসের প্রমাণ। কিন্তু আমাকে মিথ্যার মধ্যে রাখাটা ঠিক হয়নি। এই বিয়েটা তো একটা লোক দেখানোর সমাধান নয়। আমি আর কোনো উপায় দেখিনি। বাবা মা, বিশেষ করে বাবা, তিনি এই আঘাত সহ্য করতে পারতেন না। আমাকে ক্ষমা করবেন। আমি কাল সকালেই চলে যেতে চেয়েছিলাম। চলে যাবেন? কোথায়? আপনি কি মনে করেন আপনার চলে যাওয়াটা আমাদের সমস্যার সমাধান করবে? লোকে তো জানবে না অনু পালিয়ে গেছে, তারা শুধু দেখবে বাসর রাতেই বউ চলে গেছে। তাতেও তো আমার পরিবারের মান যাবে। দীপ্ত জানালার দিকে এগিয়ে গেল। রাত গভীর, কিন্তু তার ভেতরের দুশ্চিন্তা তাকে ঘুমাতে দিচ্ছিল না। জানালার দিকে তাকিয়ে, দেখুন আরোহী, অনু আমাদের দুজনের জীবনটাই এক লহমায় পাল্টে দিয়েছে, কিন্তু আমরা এখন এই মুহূর্তের পরিস্থিতিটা সামাল দেব, অন্তত আপাতত। আপনি কি করতে চান? দীপ্ত ঘুরে দাঁড়ালো, চোখে দৃঢ়তা। আমি আপনার মা বাবাকে ডাকতে চাই। আমি তাদের কাছ থেকে সব শুনতে চাই। তারা কিভাবে আমার সাথে এমনটা করতে পারলেন তা আমার জানা দরকার। তারপর আমরা ঠিক করব এই সম্পর্কটা লোক দেখানো একটা চুক্তি হবে, নাকি এর একটা সম্মানজনক পরিণতি দেওয়া যায়। আতঙ্কিত হয়ে, আমার বাবা তো খুব অসুস্থ। তিনি এই চাপ সহ্য করতে পারবেন না। প্লিজ দীপ্ত, আপনি যা চান আমাকে বলুন, আমি আপনার সব কথা মানব। কিন্তু বাবা। আপনি চিন্তিত হবেন না, আমি চিৎকার বা অপমান করব না। তবে এই বিষয়টা তাদের এড়িয়ে গিয়ে সমাধান করা সম্ভব নয়। তারা এই ঘটনার মূল হোতা। আপনি এক্ষুনি তাদের ফোন করুন, বলুন আমাদের পরিবার তাদের এখনই ডাকছে। আপনি তাদের নাম বলুন। দীর্ঘশ্বাস ফেলে, হতাশা আর ভয়ের মিশ্রণে, আমার বাবার নাম আশরাফ খান, মায়ের নাম আয়লা খাতুন। ঠিক আছে, তাদের বলুন ভোরের আলো ফোটার আগেই যেন তারা আমার বাড়িতে আসেন। জরুরি পারিবারিক কথা আছে। আমি আশা করি তারা মিথ্যার আশ্রয় নেবেন না। আরোহী ফোনটা হাতে নিল। তার হাত কাঁপছিল। সে জানে এই ফোন কলটা তার পরিবারের উপর কি চাপ সৃষ্টি করতে চলেছে, কিন্তু তার আর কোনো পথ ছিল না। দীপ্ত থেকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে সে আশরাফ সাহেব আর আয়লা খাতুনের নম্বরে ডায়াল করল। বাসর ঘরের নীরবতা ভেঙে গেল ফোনের মৃদু রিংটংয়ে। ফোনে কাপা গলায়, বাবা, তুমি আর মা, তোমরা এক্ষুনি দীপ্তের বাড়ি চলে এসো, এক্ষুনি। আরোহীর ফোন পেয়ে আশরাফ সাহেব এবং আয়লা খাতুনের বুকে যেন বাজ পড়ল। তারা জানতেন অনু পালিয়ে যাওয়ায় যে চরম মিথ্যাচার তারা করেছেন তা বেশিক্ষণ চাপা থাকবে না, কিন্তু বাসর রাতের প্রথম প্রহরে এভাবে ডাক আসবে তা তারা ভাবেননি। অসুস্থ আশরাফ সাহেব কাঁপতে কাঁপতে উঠলেন। আয়লা খাতুন দু হাতে তার স্বামীর হাত চেপে ধরে কাঁদতে লাগলেন, কান্নাজড়িত কণ্ঠে, এ কি হলো আমাদের? এ কেমন বিপদ! অনু আমাদের ডুবিয়ে দিল। এখন কি হবে গো? দেলোয়ার সাহেব যদি অপমান করেন? দুর্বল কিন্তু দৃঢ় কণ্ঠে, কেঁদো না আয়লা, যা হওয়ার হয়ে গেছে। আরোহী একা সব সামলাচ্ছে, ওকে এভাবে ফেলে দেওয়া যায় না। যেতে তো হবেই, সত্যের সম্মুখীন হতেই হবে। ফজরের আজান তখনও পড়েনি। ঘোর অন্ধকার আর শিশিরের ঠান্ডা ভেঙে তারা দুজন দীপ্তর বাড়িতে এসে পৌঁছালেন। গাড়ি থেকে নামার আগেই তারা দেখলেন দীপ্তর বাড়ির মূল ফটকের ভেতরেই আলো জ্বলছে। দেলোয়ার সাহেব নিজে এসে গেট খুলেন। কাঠিন্য মিশ্রিত এক শীতল কণ্ঠ, আসুন আশরাফ সাহেব, আসুন, আপনারা ভেতরে আসুন। দেলোয়ার সাহেবের মুখ দেখে আশরাফ সাহেব এবং আয়লা খাতুন বুঝতে পারলেন সব ফাঁস হয়ে গেছে। দেলোয়ার সাহেব চেহারায় কোনো রাগ ছিল না, ছিল শুধু চরম অপমান আর হতাশার ছাপ। আশা বেগম এবং দীপা বাড়ির বসার ঘরেই অপেক্ষারত ছিলেন, হাত কসলাতে কসলাতে মাথা নিচু করে। দেলোয়ার সাহেব, আমার শরীরটা। শান্তভাবে বাধা দিয়ে, শরীরের কথা
পরে হবে। আশরাফ সাহেব আগে চলুন বসা যাক। আপনারা এমন জঘন্য একটা কাজ কেন করলেন সেই কারণটা তো জানা দরকার। বাসর ঘরে প্রবেশ করতেই আরোহীর বাবা মা দেখলেন দীপ্ত, আরোহী, দেলোয়ার সাহেব, আশা বেগম, দীপা এবং আশিক সবাই কঠিন দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছেন। ঘরের ঠিক মাঝখানে যেন কাঠগড়ায় দাঁড়িয়ে আশরাফ সাহেব এবং আয়লা খাতুন। আরোহী তার বাবা মাকে দেখে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে আরোহীর দিকে ছুটে যেতে চাইলেন, কিন্তু আশা বেগম ধমকে উঠলেন। আমার অনু কোথায় মা? অনু কি করছে আমাদের সাথে? অনু কি করেছে সেটা তো আপনারা মেয়ে এখন আমাদের জানিয়েছে। আপনি আপনার মেয়েকে ধরবেন না, বরং বলুন কেন আপনারা আমাদের ছেলেকে, আমাদের পরিবারকে এমনভাবে অপমান করলেন? দীপ্তর দিকে তাকালেন, তার চোখ কৃতজ্ঞতা আর অপরাধবোধে ভরা। দীপ্ত, বাবা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার মেয়ে অনু যে আমাদের বংশের নাম ডুবিয়ে দিল, আমি সমাজের চোখে মুখ দেখাতে পারছিলাম না, আর আমার শরীর। টেবিলে হাত রেখে দৃঢ়ভাবে। সামাজিকতার ভয় আপনাদের এক রাতে দূর হয়ে যেতে আশরাফ সাহেব যত মিথ্যা দিয়ে যে সম্পর্ক তৈরি করলেন তা আমাদের সারা জীবন সম্পর্ক। আপনারা এটা কিভাবে পারলেন? কেন আপনারা আমাদের ছেলে দীপ্তির জীবন নষ্ট করতে চাইলেন? বসার ঘরে তখন চরম উত্তেজনা। এক পাশে অপমানিত দীপ্তর পরিবার, অন্য পাশে অপরাধী আরোহীর পরিবার। আর এই দুজনের মাঝখানে বসে আছে দীপ্ত, যার চোখে তখন কোনো ক্ষোভ নয়, বরং ছিল ভবিষ্যতের জন্য এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি। দেলোয়ার সাহেব এবং আশরাফ সাহেব, দুই পরিবারের প্রধানের মাঝখানে চাপা উত্তেজনা চলছিল। আশরাফ সাহেব তখন কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ার মতো অবস্থা, মাথা নিচু করে করুণ স্বরে, দেলোয়ার সাহেব, আমি জানি আমার কোনো যুক্তি খাটে না। আমার মেয়ে আমাদের মুখ ছোট করেছে, কিন্তু বিয়েটা তো হয়ে গেছে। আরোহী আমার বড় মেয়ে, সে অনু নয়, কিন্তু সে তো আপনার পুত্রবধূ। এখন যদি আপনারা ওকে না মানেন, সমাজ তো বলবে এই পরিবারটি বিয়ে ভেঙে দিয়েছে। আপনারা কি চান বলুন? আপনারা যা বলবেন আমরা তাই মানব। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলেন। আশা বেগমের মুখের দিকে তাকালেন। আশা বেগমের চোখে তখন রাগ কিছুটা কমে গিয়ে এক অসহায়ত্বের ছাপ। কি চাইবো আশরাফ সাহেব? আপনারা তো চাওয়ার আর কিছু রাখেননি। আমার ছেলে যা পাওয়ার কথা ছিল তা পায়নি, কিন্তু দীপ্তর দিকে তাকালেন। বিয়েটা তো হয়ে গেছে, আইনগত এবং সামাজিকত এখন আরোহী আমাদের বাড়ির বউ। আমিও এক কথার সাথে একমত। আমার ছেলের সাথে যা হয়েছে তা মেনে নেওয়ার মতো নয়, কিন্তু আমার ছেলের ভবিষ্যৎ, তার সম্মান, সব কিছুই এখন এই বিয়ের সাথে জড়িয়ে আছে। আমরা যদি এখন এই সম্পর্ককে অস্বীকার করি, তাহলে মানুষের কাছে আমরা হাসির পাত্র হব। মানুষ বলবে আমাদের ছেলের ভাগ্য খারাপ। কিছুটা অপ্রস্তুত হয়ে, কিন্তু বাবা, মা, ভাইয়া কি রাজি হবে? এবার দীপ্ত কথা বলল। সে টেবিল থেকে উঠে দাঁড়ালো। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু অত্যন্ত কঠিন। আমি রাজি। দীপ্তর এই কথায় ঘরের সবাই যেন স্তম্ভিত হয়ে গেল। আরোহী চোখ তুলে দীপ্তর দিকে তাকালো, বিস্ময় আর অবিশ্বাসের দৃষ্টিতে আশরাফ সাহেব এবং আয়লা খাতুনের দিকে তাকিয়ে। আপনারা আমার সাথে যা করেছেন তা জঘন্যতম অপরাধ, কিন্তু আমার কাছে এখন আমার পরিবারের সম্মান এবং আরোহীর সম্মান দুটোই গুরুত্বপূর্ণ। অনু যা করেছে তার শাস্তি আরোহী বা আমার পরিবার কেউই পেতে পারে না। বিয়ে হয়ে গেছে, তাই আরোহী আমাদের পরিবারের পুত্রবধূ আর আমার স্ত্রী। ধীরে ধীরে সম্মতি জানালেন। ঠিক বলেছিস বাবা, এটা এখন আমাদের ভাগ্য, আমাদের পরিস্থিতি মেনে নিতে হবে। আশরাফ সাহেব, আপনাদের মেয়ে অনু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আরোহী এখান থেকে আমাদের বাড়ির মেয়ে। আনন্দে প্রায় কেঁদে উঠলেন। আপনারা এত বড় বর্ণের মানুষ, আমি কি বলে আপনাদের ধন্যবাদ জানাবো? আরোহী, তুমি গিয়ে তোমার শ্বশুর শাশুড়িকে সালাম করো। আশা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। বিয়েন, আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা আমার মেয়েকে আশ্রয় দিলেন।
আরোহী তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তার চোখে আনন্দ নয়, ছিল এক গভীর শূন্যতা। সে জানত এই বিয়েতে তার স্বামী তার উপর কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। সে এগিয়ে গিয়ে দেলোয়ার সাহেব ও আশা বেগমের পায়ে হাত দিয়ে সালাম করল। তারা দুজন দ্বিধা কাটিয়ে আরোহীকে বুকে টেনে নিলেন, কিন্তু দীপ্ত তখনও দূরে দাঁড়িয়ে। আশরাফ সাহেব, আপনারা এখন যান। কাল সকালে আপনারা সবাই আবার আসবেন। আরোহী যেন কোনো অভাব বোধ না করে, সেই দায়িত্ব এখন থেকে আমাদের। কিন্তু একটা কথা মনে রাখবেন, অনু যেন কোনো দিন আমার বা আরোহীর কাছে ফিরে না আসে। ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে। দুই পরিবারই এক কঠিন সত্য মেনে নিয়ে এক অস্বাভাবিক সমঝোতায় পৌঁছালো। আরোহীর বাবা মা কৃতজ্ঞতা ও অপরাধবোধ নিয়ে বিদায় নিলেন। আরোহী তখন একা দীপ্তর দিকে তাকালো, ফিসফিস করে। কেন করলেন এটা? আপনি তো আমাকে চলে যেতে দিতে পারতেন। চোখে চোখ রেখে কঠিন স্বরে। আমি আপনাকে আশ্রয় দিলাম আরোহী, কিন্তু ভুলে যাবেন না আপনি আমার স্ত্রী নন। আপনি আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য আনা এক প্রতিস্থাপন। আমাদের এই সম্পর্ক শুধু লোক দেখানোর জন্য। ভোরের আলো ফোটার পর আরোহী ও দীপ্তর জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। এক অস্বাভাবিক সংসার জীবন। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক। আশরাফ সাহেব এবং আয়লা খাতুন সকালে মিষ্টিমুখ করতে এলেন। আশেপাশের আত্মীয় স্বজনও নববধূকে দেখতে আসছিলেন। আরোহী ঘোমটা টেনে মুখে লাজুক হাসি ফুটে সবার সামনে যাচ্ছিল। দীপা আর আশিকও নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করছিল। দেলোয়ার সাহেব এবং আশা বেগমও সবার সামনে আরোহীকে আদর করে গ্রহণ করলেন, যাতে সমাজে কোনো কথা না ওঠে। কিন্তু তাদের ঘর এখন এক অচেনা শীতল ঘরে পরিণত হয়েছে। দিনের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাত নামল। আরোহী এখন দীপ্তের ঘরে। সে চুপচাপ বিছানার এক কোণে বসে আছে। দীপ্ত ঘরে ঢুকল, কিন্তু তার চোখে সেই শীতল কাঠিন্য। দরজা বন্ধ করে আলমারির দিকে যেতে যেতে। আপনি পোশাক পাল্টে নিন, আর এখানে এভাবে বসে থাকার দরকার নেই। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আপনি কি আমার সাথে কথা বলবেন না? পোশাক বের করতে করতে। কি কথা বলবো? বাসর রাতে আমাদের দুজনের যে কথা হওয়া উচিত ছিল সেটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমাদের মধ্যে যা আছে তা শুধু একটা চুক্তি। কষ্ট নিয়ে। চুক্তি? হ্যাঁ, চুক্তি। আপনি আমার পরিবারের সম্মান বাঁচালেন, আর আমি আপনার। এই বাড়িতে আপনার কোনো অভাব হবে না। আপনি সব সুযোগ সুবিধা পাবেন, কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। মাথা নিচু করে। আমি সেটাই আশা করেছিলাম। আমি জানি আপনি কোনোদিনও আমাকে আপনার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবেন না। ঠান্ডা হেসে। ঠিক জানেন, অনু পালিয়ে গেছে। এটা আমার কাছে বড় আঘাত নয়, বড় আঘাত হলো আমার সাথে এই প্রতারণা। আরোহী, আপনি আমার জীবনকে একটা মিথ্যার উপর দাঁড় করিয়ে দিয়েছেন। আমি আপনাকে ঘৃণা করি না, তবে আপনার সাথে স্বাভাবিক হতে আমার অনেক সময় লাগবে। চোখের জল সামলে। আমি আপনার ঘরে আপনার স্ত্রীর পরিচয়ে থাকব, কিন্তু আমি আপনার কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করব না। আমি আপনার জীবন সহজ করার চেষ্টা করব, কিন্তু সবার সামনে। কথা কেড়ে নিয়ে। সবার সামনে আমরা স্বামী স্ত্রী। আপনি আমার সাথে হাসবেন, গল্প করবেন এবং আমার পাশে দাঁড়াবেন। বাইরের কারো কাছে যেন বিন্দুমাত্র সন্দেহ না হয় যে আমাদের মধ্যে কিছু অস্বাভাবিক আছে। আমরা দুজনেই এই মিথ্যাটা বহন করব। ঠিক আছে, আমি প্রস্তুত। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সংসারের কোনো কাজে আমি ফাঁকি দেব না। আমি আপনার বাবা মাকে নিজের বাবা মায়ের মতোই দেখব। আরোহীর দিকে একবার তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য যেন কৌতূহল দেখা গেল। এই মেয়েটি এত সহজেই সব মেনে নিচ্ছে। ভালো, আপনি আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। আমি আজ রাতে ড্রয়িং রুমের সোফায় ঘুমাবো। না,
আপনার দরকার নেই। আমি সোফায় ঘুমাবো। এটা আপনার শ্বশুর বাড়ি, আপনি সোফায় ঘুমাবেন কেন? আপনি বিছানায় ঘুমাবেন। আর আমি আপনাকে স্পর্শ করব না। এতে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। দীপ্ত ঘর থেকে বের হয়ে গেল। আরোহী চুপচাপ বিছানার দিকে এগিয়ে গেল। এটি বাসসজ্জা, নতুন ফুলের সুবাসে ঘর ভরে আছে, কিন্তু আরোহী জানে এই বিছানায় আজ থেকে শুধু নির্জনতা আর দূরত্বই রাজত্ব করবে। তাদের লোক দেখানো সংসার জীবন শুরু হয়ে গেল। দীপ্ত আরোহীকে ঘরে একা রেখে ড্রয়িং রুমের সোফায় চলে যাওয়ার কিছুক্ষণ পর দীপা আর আশিক তাদের নিজেদের ঘরে ঢুকলো। দুজনে দিনের নাটকীয়তা আর মধ্যরাতের ঘটনার ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিল। তারা ফিসফিসিয়ে কথা বলছিল, কারণ রাতে দেলোয়ার সাহেব খুব সামান্য আওয়াজও শুনতে পান। ঘর থেকে আলো নিভিয়ে দিয়ে দীপার কাছে এসে, দীপা, তুমি কি এখনো বিশ্বাস করতে পারছো না যে কি ঘটে গেল? অনু এমন একটা কাজ করতে পারলেও? উত্তেজিত স্বরে প্রায় ফিসফিস করে, বিশ্বাস কি করে করবো আশিক? আমার ভাইটার জীবনটা আরোহীকে দেখেছো? এমন মুখ করে আছে যেন সে কোনো অপরাধ করেনি, বরং বিরাট ত্যাগ স্বীকার করেছে। তোমার কি মনে হয় যে অভিনয় করছে? জানি না, তবে তার বাবার জন্য সে যেটা করেছে সেটা বিরাট ঝুঁকি। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগছে, ভাইয়া কেন রাজি হলো? কেন সে এমন একটা মিথ্যা মেনে নিল? বিছানায় বসে দীপার হাত ধরে, দীপ্ত খুব বুদ্ধিমান ছেলে। ও জানে এই মুহূর্তে বিয়েটা ভাঙলে সমাজের কাছে আমরাই ছোট হব। আরোহীর বাবার অসুস্থতার কথা যখন সবাই শুনবে, তখন লোকে উল্টা আমাদেরই খারাপ বলবে। দীপ্ত নিজের পরিবারের সম্মান বাঁচাতে আরোহীকে আশ্রয় দিয়েছে। এটা ওর উদারতা। উদারতা নাকি বোকামি সেটাই বলছি না। তাদের মধ্যে তো কোনো সম্পর্কই থাকবে না। ভাইয়া আমাকে বলেছে তারা শুধু লোক দেখানো স্বামী স্ত্রী। এটা কি একটা সমাধান হলো? সারা জীবন একটা মিথ্যার বোঝা টানতে হবে? দীর্ঘশ্বাস ফেলে, দীপা, এটা একটা ট্র্যাজেডি। অনুসবাইকে একটা অসম্ভব পরিস্থিতিতে ফেলে দিয়েছে। দীপ্ত এখন সাময়িকভাবে পরিস্থিতির সামাল দিচ্ছে। হয়তো সে মনে করেছে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আরোহী তো খারাপ মেয়ে নয়। তার ডিভোর্স হয়েছে ঠিক, কিন্তু সে তো একটা ভালো পরিবারের মেয়ে। জানি, কিন্তু মনটা মানতে পারছে না। সব কেমন যেন গোলমাল হয়ে গেল। আরোহী তো ভাইয়ার স্বপ্নে দেখা বউ নয়। আর এখন আরোহীকে মেনে নেওয়ার অর্থ অনু যে ভুল করেছে তার শাস্তি আমাদের সবাইকে ভোগ করতে হবে। আমাদের এখন একটা কাজ করাই উচিত, দীপ্তকে মানসিক সাপোর্ট দেওয়া। আরোহী কেমন ব্যবহার করে সেটাও আমাদের দেখতে হবে। আমার মনে হয় আরোহী যেহেতু এই পরিবারে থাকতে রাজি হয়েছে, সেসব মেনেই নিয়ে এসেছে। সে হয়তো দীপ্তের জীবনকে সহজ করার চেষ্টা করবে। তুমি ঠিক বলেছ। আমার মা তো আরোহীকে এখনই নিজের মেয়ের মতো দেখতে শুরু করে দিয়েছেন। বাবাও মেনে নিয়েছেন। এখন আমাদেরও আর কোনো উপায় নেই। শুধু প্রার্থনা করি তাদের দুজনের জীবনে যেন ভবিষ্যতে কোনো জটিলতা না আসে। আসবে না কেন? যখন অনু ফিরে আসতে চাইবে বা দীপ্ত অন্য কারো প্রেমে পড়বে, তখনই জটিলতা আসবে। কিন্তু আপাতত চলো ঘুমানোর চেষ্টা করি। কাল থেকে আমাদেরকেও আরোহীর প্রতি স্বাভাবিক থাকতে হবে। মনে রাখতে হবে সে এখন এই বাড়ির বড় বউ। আশিক আলতো করে দীপার কপালে চুম্বন করলো। বাইরের অন্ধকার ভেদ করে তখন চাঁদের আলো জানলা দিয়ে ঘরের মেঝেতে এসে পড়েছে। সেই মৃদু আলোয় দুজন চুপচাপ শুয়ে পড়ল। তাদের মনে তখনও একরাশ প্রশ্ন আর ভবিষ্যৎ নিয়ে একরাশ চাপা দুশ্চিন্তা। আরোহী এবং দীপ্তর মধ্যে যে লোক দেখানো সম্পর্ক শুরু হয়েছে, তাতে তাদের বয়সের পার্থক্য আরও একটি অলিখিত দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। দীপ্তর বয়স 27 আর আরোহী তার থেকে প্রায় 4 বছরের বড়, 31 বছর বয়সী। আরোহী যেহেতু বিবাহিত জীবন দেখেছে এবং ডিভোর্সের অভিজ্ঞতা তার আছে, তাই তার মধ্যে এক ধরনের পরিপক্কতা বা সংসার জ্ঞান ছিল, যা দীপ্তকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। সকালে নাস্তার টেবিলে দীপ্ত দেখল আরোহী খুব স্বাভাবিকভাবেই আশা বেগমকে সাহায্য করছে, সবার জন্য চা বানাচ্ছে। তার আচরণে কোনো দ্বিধা বা জড়তা নেই, বরং তার স্বাভাবিক পরিপক্কতা দীপ্তের মনে আরও বেশি দূরত্ব সৃষ্টি করছিল। নাস্তার পর দীপ্ত যখন অফিসের জন্য তৈরি হচ্ছিল, আরোহী তার জন্য পোশাক এগিয়ে দিতে এলো। হাতে ইস্ত্রি করা শার্ট এগিয়ে দিয়ে, আপনার শার্ট দেখুন ঠিক আছে কিনা। আমি দেখেছিলাম আজ আপনার একটা মিটিং আছে, তাই নীল শার্টটা দিলাম।
শার্ট নিতে নিতে একটু থেমে ইতস্তত করে ধন্যবাদ। আপনি এত সব জানেন কি করে? সামান্য হেসে। আমি আপনার অফিসের ফাইলগুলো দেখছিলাম। আমার আগেও অফিস সামলানোর অভিজ্ঞতা ছিল, তাই। কথা শেষ না করে থেমে গেল কঠিন স্বরে। আপনি আমার ব্যক্তিগত কোনো কাগজপত্রে হাত দেবেন না, আরোহী। আস্তে করে। দুঃখিত, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। আর আমি তো আপনার থেকে 4 বছরের বড়। স্বাভাবিকভাবেই আমার একটু বেশি অভিজ্ঞতা আছে। এটা নিয়ে আপনার অস্বস্তি হচ্ছে, তাই না? চোখ সরিয়ে নিল। অস্বস্তি নয়, আমি শুধু চাই আপনি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করুন। আপনি আমার স্ত্রী নন। আমি জানি, আর আমি আপনার বড় বোনও নই যে আপনাকে পরামর্শ দেবে। কিন্তু আমার বয়স, আমার অভিজ্ঞতা আপনাকে যদি বিব্রত করে, আমি চেষ্টা করব সেটা লুকিয়ে রাখতে। লুকিয়ে রাখার দরকার নেই। যা সত্যি তা সত্যি। আপনি আমার থেকে 4 বছরের বড়। আপনার বিবাহ এবং ডিভোর্সের অভিজ্ঞতা আছে, আমার কিছুই নেই। এই পার্থক্যটা আমাদের মাঝে থাকবেই। এটাই আমাদের সম্পর্কের আরেকটা অলিখিত দেয়াল। এই সময়ে আশা বেগম ঘরে ঢুকলেন। তিনি দেখলেন দীপ্ত তৈরি হচ্ছে। আরোহী তার পাশে দাঁড়িয়ে হাসি মুখে। কি রে, তোদের এত কি কথা হচ্ছে? দীপ্ত, তুই আরোহীকে সাথে নিয়ে যা না কেন? বউকে আজ প্রথম দিনে অফিসে দেখাতে নিয়ে যাবি না? না মা, আমার আজ অনেক কাজ। আরোহী বরং তোমার সাথে থাকুক। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। হ্যাঁ মা, আমি আজ বরং আপনার সাথে থাকি। বাড়িটা ভালোভাবে গুছিয়ে নিতে হবে। দীপ্তকে উদ্দেশ্য করে। শোন, তোর যেন আবার বইয়ের বয়সের কথা মনে না পড়ে। এই যুগে 4 বছর কোনো ব্যাপারই না। আর তোর মা হিসাবে বলছি, অভিজ্ঞতা খারাপ নয়। অভিজ্ঞ মানুষ সংসারটাকে আরো ভালোভাবে সামলায়। যা, আর দেরি করিস না। আশা বেগমের কথায় দীপ্তের রাগ আরও বাড়ল। সে এক প্রকার ক্ষোভ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে হলো তার পরিবারও যেন এই বয়সের পার্থক্যটাকে বারবার স্বাভাবিক করার চেষ্টা করছে, যা তার কাছে আরও বেশি চাপ সৃষ্টি করছিল। আরোহী তখন শুধু মুচকি হাসল। সে জানত এই যুদ্ধে তার বড় পরিচয়টাই দীপ্তর জন্য এক বড় চ্যালেঞ্জ। মনে মনে আমাকে এই সংসারটা সামলাতেই হবে। দীপ্ত আমাকে সম্মান না দিক, অন্তত যেন বিশ্বাস করে। আরোহী তার পরিপক্কতা আর আগের সংসারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুতই দীপ্তের বাড়িতে নিজের জায়গা তৈরি করে নিচ্ছিল। সে কেবল আশা বেগমকে কাজে সাহায্য করছিল না, বরং বাড়ির ছোটোখাটো সমস্যাগুলো দ্রুত সমাধান করে ফেলছিল। বাড়ির পরিবেশ আগের চেয়েও গোছানো হয়ে উঠেছিল। কিন্তু আশা বেগমের মনে এক গভীর দ্বন্দ্ব ছিল। একদিকে পুত্রবধূর দক্ষতা, অন্যদিকে লোক চিন্তার ভয় এবং অপছন্দের চাপা আবেগ। দিন দুয়েক পর দুপুরে আশা বেগম এবং দিলওয়ার সাহেব ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন। আরোহী তখন ওপরে নিজের ঘরে ছিল, বিরক্ত মুখে দেলোয়ার সাহেবের দিকে তাকিয়ে। দেখলেন তো মেয়েটা কেমন ঝটপট সব কাজ সামলে নিয়েছে। আমার রান্নাঘরে আরোহী না এলে আমার হাত পা চলতো না, সব গুছিয়ে দিয়েছে। খবরের কাগজ পড়তে পড়তে। তাতে কি হলো, কাজ ভালো করেছে, এটাই তো আসল। আর তোমার তো কাজ কমছে। দীর্ঘশ্বাস ফেলে। কাজ কমেছে ঠিকই, কিন্তু মনটা শান্তি পাচ্ছে না। এটা তো অনু নয়। আমি মনের মতো করে বৌমা বেছে নিছিলাম, সেই মেয়েটা কিনা পালিয়ে গেল। আর এখন এই মেয়ে আমার দীপ্তর থেকে 4 বছরের বড়, ডিভোর্সি। কাগজ নামিয়ে রেখে। আশা, তুমি কি বলতে চাও? আমরা কি এখন ওকে বের করে দেব? যা হওয়ার হয়ে গেছে। আরোহী খুব ভালো মেয়ে, তার অভিজ্ঞতা আছে, তাই তো সংসারটা ভালো সামলাচ্ছে। দীপ্তিও তো মেনে নিয়েছে। তুমি আর এটা নিয়ে খুঁত করো না। দীপ্ত কি মেনে নিয়েছে? তারা তো স্বামী স্ত্রী হিসাবে এক ঘরে থাকে না। দীপ্তর কপালে এমন হলো, আমার মন মানে না। দেলোয়ার, আমি কোনোদিন অনুকে ভুলতে পারবো না। আরোই হাজার ভালো কাজ করলেও আমার মনে সেই মেয়ে যে আমার দীপ্তর জীবনে জোর করে ঢুকেছে। বিকেলে আশা বেগম পাড়ার কিছু কাকিমার সাথে ছাদে হেঁটে গল্প করছিলেন।
নতুন বইয়ের প্রসঙ্গ উঠতেই কাকিমাদের ফিসফিসানি শুরু হলো। নতুন বউ নাকি খুবই লক্ষ্মী, সব কাজ নাকি একা হাতে সামলাচ্ছে, কত গোছানো। মুখ টিপে হেসে। গোছানো তো হবেই গো, বাপের বাড়িতে তো এক সংসার সামলে এসেছে, অভিজ্ঞতা তো আছেই। লজ্জা আর রাগে লাল হয়ে। কি বলছিস রে তোরা? আস্তে করে ফিসফিস করে। আর বলিস না, আমরা তো সব শুনেছি। তোর ভাসুরের মেয়ে বলেছিল বৌমা নাকি দীপ্তর থেকে 4 বছরের বড়, আর আগে নাকি তার বিয়েও হয়েছিল। শুনেছিলাম তার নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে। কর্কশ স্বরে। এইসব বাজে কথা বলবি না, এইসব মিথ্যা রটনা। মেয়েদের নামে বদনাম রটাচ্ছিস কেন? আহারে, শুধু শুধু রটনা কেন হবে? যা হওয়ার হয়ে গেছে। কিন্তু এত ভালো ছেলের কপালে শেষমেশ একটা বয়স্ক ডিভোর্সি মেয়ে, তোর মন তো ভাঙবেই। আমাদেরই খারাপ লাগছে। অনু নাকি দেখতে পড়ি ছিল। কাকিমাদের কথাগুলো আশা বেগমের মনে বিষের মতো বিঁধল। তিনি রাগে অপমানে আরোহীর ওপর আরও বেশি বিরক্ত হয়ে উঠলেন। তিনি দ্রুত নিচে নেমে এলেন। আশা বেগম সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলেন আরোহী বারান্দায় দাঁড়িয়ে গাছগুলোর পরিচর্যা করছে। আরোহীর কোনো দোষ না থাকলেও আশা বেগমের মনে হলো এই লোকনিন্দা, এই অপমানের কারণ শুধু আরোহী। তীক্ষ্ণ দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে কিন্তু সরাসরি কোনো কথা না বলে, তোমার তো দেখছি হাত পা চলে ভালোই। বারান্দার সব গাছ কি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছো? এই বাড়ির জিনিসপত্র তোমার পছন্দ হচ্ছে না? আচমকা শাশুড়ির এমন রুক্ষ আচরণে চমকে উঠল আরোহী। শান্তভাবে, না মা, আমি শুধু মরা পাতা ছেটে দিচ্ছিলাম। ঘরদোর সব আপনার পছন্দ অনুযায়ী সাজাবো। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে রান্নাঘরের দিকে চলে গেলেন আশা বেগম। আরোহী বুঝতে পারল আশা বেগম তাকে এখনও মন থেকে মেনে নিতে পারেনি। বাইরের লোকের খোঁচা আর নিজের অপছন্দের কারণেই তার শাশুড়ি ভেতরে ভেতরে পড়ছেন। আরোহী দীর্ঘশ্বাস ফেলল। সে জানত এই যুদ্ধে জয়ী হতে তাকে কেবল দীপ্ত নয়, তার শ্বশুর শাশুড়ি এবং সবার মন জয় করতে হবে। দীপ্ত আর আরোহীর লোক দেখানো সংসার যখন সবাই মাত্র এক অদ্ভুত রুটিনে অভ্যস্ত হচ্ছে, তখনই তাদের জীবনে এলো অপ্রত্যাশিত এক পরিবর্তন। একদিন রাতে খাবারের টেবিলে দেলোয়ার সাহেব দীপ্তকে জিজ্ঞেস করলেন, তোর অফিসের কি খবর? দীপ্ত তখন ঘোষণা করল সেই খবর যা তার জীবনে আরও এক নতুন জটিলতা নিয়ে এলো খাবার টেবিলে। আমার একটা বদলির অর্ডার এসেছে বাবা। অবাক হয়ে, বদলি কোথায়? ঢাকায়, হেড অফিসে। পার্মানেন্ট ট্রান্সফার। কালই কনফার্মেশন লেটার এসে যাবে। বাড়ির সবাই খুশি হলো। ঢাকায় বদলি মানে কেরিয়ারের উন্নতি। কিন্তু আশা বেগম আরোহীর দিকে তাকালেন, খুশি হয়েও উদ্বেগ নিয়ে। এত খুব ভালো খবর, কিন্তু এখন কি হবে? আরোহীকে নিয়ে যাবি তো? দৃঢ় কণ্ঠে নিজের অজান্তেই আরোহীর দিকে একবার তাকিয়ে। না মা, আমার ওখানে প্রথমে একটা ছোট অফিস কোয়ার্টার পাবো, খুব কম দিনের জন্য। আমি চাইছি প্রথম 1-2 মাস আমি একা গিয়ে সেটেল করি, তারপর সব কিছু গুছিয়ে আরোহীকে নিয়ে যাব। সাথে সাথেই আপত্তি তুললেন, এ কি বলছিস তুই? এই তো কদিন হলো বিয়ে হলো, এখন বউকে ফেলে রেখে একা একা যাবি? পাড়ার লোক কি বলবে, সমাজ কি বলবে? বলবে বিয়ে করে বউকে ফেলে রেখে চলে গেল। নির্ঘাত বইয়ের কোনো খুঁত আছে? শান্তভাবে কিন্তু চাপ দিয়ে। আচ্ছা, ঠিকই বলেছে দীপ্ত, তুই সদ্য বিবাহিত, আরোহী এখন আমাদের পরিবারের সম্মান। তুই ওকে একা রেখে গেলে সবাই কানাঘুষা করবে। আরোহীর বাবার পরিবার সবে সমাজে মুখ দেখানোর সাহস পাচ্ছে, তাদের আবার অপদস্থ করিস না। ভাইয়ের পক্ষ নিয়ে, ভাইয়া তো ঠিকই বলেছে বাবা, নতুন জায়গায় গুছিয়ে নিতে সময় লাগবে। আরোহী মার সাথে থাকলে মায়েরও সুবিধা হবে। পরিস্থিতি বুঝে, দীপ্ত শোনো, তুমি বরং আরোহীকে সাথে নিয়ে যাও। তোমার কাজ শেষ হয়ে গেলে আরোহী তখন ফিরে আসতে পারে, কিন্তু প্রথম যাওয়াটা একসাথে হওয়া উচিত, এটাই সামাজিক নিয়ম। ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্ত হলো। তার মনে হলো সবাই যেন তাকে বাধ্য করছে, তার এই মিথ্যা বিয়ের বোঝাটাকে টেনে নিয়ে যেতেই হবে।
কিন্তু আমার তো ওকে নিয়ে যেতে মন চাইছে না। এটা তো এই প্রথম কথা বলল শান্ত বিনয়ী কণ্ঠে। মা বাবা আপনারা চিন্তা করবেন না, দীপ্তের যদি সমস্যা হয় আমি এখানেই থাকি, আমি সবকিছু গুছিয়ে রেখে দিব। দীপ্ত হঠাৎ আরোহীর দিকে কঠিন চোখে তাকালো। তার মনে হলো আরোহী খুব সহজেই নিজেকে ত্যাগী দেখাচ্ছে, যা তার বিরক্তিকে আরও বাড়িয়ে তুলল। চূড়ান্ত রায় দিলেন দেলোয়ার সাহেব। না আরোহী, তুই এখানেই থাকবি না। দীপ্ত তোকে আরোহীর সাথে নিতেই হবে। নতুন জীবন, নতুন শহর, দুজন একসাথে শুরু করব। আর কোনো কথা নয়, আমরা তোর জন্য সব গুছিয়ে দিচ্ছি। দীপ্ত মাথা নিচু করে রইল। সে জানত এই মুহূর্তে বাবার কথার উপরে কথা বলা সম্ভব নয়। সে মনে মনে আরও বেশি করে আরোহীর প্রতি বিতৃষ্ণ হলো। তার মনে হলো আরোহী যেন এক অদৃশ্য শিকল, যা তাকে তার ইচ্ছামতো জীবন কাটাতে দিচ্ছে না। লাগেজ গোছানোর সময় আরোহী দীপ্তর ঘরে এলো। দীপ্ত তখন নিজের জিনিসপত্র সরাচ্ছিল। আস্তে করে, আমি জানি আপনি চান না আমি আপনার সাথে যাই। আমি খুব দুঃখিত দীপ্ত, কিন্তু আমি এখন কি করব বলুন? আমি যদি না যাই তাহলে আপনার বাবা মার সম্মান নষ্ট হবে। আচমকা রেগে গেল। সম্মান? আপনারা সম্মান কি বোঝেন? আপনারা তো আমার জীবনটাই মিথ্যার উপর দাঁড় করিয়ে দিয়েছেন। রক্ষা করব, বিশ্বাস করুন। আমি ঢাকা গিয়ে আপনার পথে আসব না। আমি আপনার কাছে আপনার স্ত্রী হিসেবে কোনো অধিকার চাইব না। দীপ্ত আর কোনো কথাই বলল না। সে নিজের রাগ চেপে ধরে ব্যাগ গোছাতে শুরু করলো। পরদিন সকালে আরোহী দীপ্তের হাত ধরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আরোহী বাইরে থেকে হাসলেও ভেতরে ভেতরে সে জানত সে এক অজানা শহরে যাচ্ছে, যেখানে তার স্বামী তার সবচেয়ে বড় অপরিচিত। দীপ্ত এবং আরোহী ঢাকায় এসে পৌঁছালো। অফিস থেকে পাওয়া ছোট কোয়ার্টারে তাদের নতুন এবং সম্পূর্ণ লোক দেখানোর সংসার জীবন শুরু হলো। এই নতুন শহরে যেখানে পুরনো কোনো প্রতিবেশী বা কাকিমার চোখ ছিল না, সেখানে দীপ্ত আরোহীর থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে পারবে বলে আশা করেছিল, কিন্তু বাস্তবটা হলো ভিন্ন। প্রথম কয়েকদিনই দীপ্ত টের পেল আরোহী কেবল গোছানো নয়, সে পরিস্থিতিকে দ্রুত নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। দীপ্তের ছোট অফিস কোয়ার্টারে আসবাবপত্র কম, পরিবেশ অচেনা, কিন্তু আরোহী খুব কম সময়ের মধ্যেই ঘরটাকে বাসযোগ্য করে তুলল। দীপ্ত সকালে উঠে দেখল তার অফিস কোয়ার্টারের একঘেয়ে রান্নাঘরটা পরিচ্ছন্ন গোছানো। আরোহী নিজেই বাজারে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে প্রয়োজনীয় সব জিনিসপত্র কম দামে কিনে এনেছে। দীপ্তের অফিসের রুটিন সে মুখস্থ করে নিয়েছে। সময় মতো তার নাস্তা তৈরি, টিফিন গোছানো এবং শার্ট ইস্ত্রি করা থাকতো। এক সকালে দীপ্ত দেখল তার ল্যাপটপের চার্জার খুঁজে পাচ্ছে না। অস্থির হয়ে খুঁজতে গিয়ে দেখল আরোহী সেটা তার ব্যাগের একটি নির্দিষ্ট পকেটে গুছিয়ে রেখে দিয়েছে। অবাক হয়ে, এটা এখানে রাখলেন কেন? হাসি মুখে আরোহী বলে, আপনি তাড়াহুড়ো করলে জিনিস ভুলে যান, তাই জরুরি জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম। দীপ্ত আরোহীর এই পরিপক্কতায় প্রথমে বিরক্ত হলো, ধীরে ধীরে সেই নীরব সেবা ও যত্নে অভ্যস্ত হতে শুরু করলো। আরোহীর উপস্থিতি তার জীবনকে অবিশ্বাস্যভাবে সহজ করে তুলেছিল। 2 মাস খানেকের মধ্যে দীপ্ত উপলব্ধি করল আরোহীর অনুপস্থিতি তার জীবনকে কতটা বিশৃঙ্খল করে দিতে পারে। একদিন আরোহী আশিক আর দীপার সাথে ফোনে কথা বলছিল। দীপ্ত সেই সময় নিজের হাতে কফি বানাতে গেল। কফি মেশিনে গরম পানি ঢালতে গিয়ে অসাবধানে নিজের হাত পুড়িয়ে ফেলল। দ্রুত ফোন রেখে ছুটে এলো। কি হলো, হাত পুড়িয়েছেন? তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ বের করে আনে এবং যত্ন করে দীপ্তর হাতে লাগায়। এত অসতর্ক কেন আপনি? দীপ্ত যন্ত্রণা ও লজ্জায় চুপ করে থাকে। বরফ আনি লাগিয়ে নরম স্বরে, আপনি অফিসে গিয়ে ড্রেসিং করে নেবেন, আর একটু সাবধানে থাকুন। আপনি এতগুলো বছর একা ছিলেন কি করে? একটু অপ্রস্তুত হয়ে, আমি কফি বানাই না, দীপা বানাতো। মানে আমি কফি সব থেকে আনতাম। সেদিন দীপ্ত সারাদিন অস্বস্তিতে ছিল। সে বুঝতে পারল আরোহী চলে গেলে তার কি অবস্থা হবে। আরোহী কেবল তার ঘরের কাজই করছিল না, সে আসলে তার জীবনটাকেই গুছিয়ে দিচ্ছিল। তার পরিপক্কতা, তার নীরব যত্ন, সব মিলিয়ে দীপ্তর মনের দেওয়ালটা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো।
তার মনে হলো অনু ছিল তার স্বপ্ন, আর আরোহী হলো তার বাস্তব, যে বাস্তব তাকে নির্ভরতা দেয়, নিরাপত্তা দেয়। রাতে দীপ্ত সোফায় শুয়েছিল, আরোহী ঘরে ছিল। ঘুমানোর আগে আরোহী দরজা খুলে তার দিকে তাকালো আস্তে করে। মশা কামড়াচ্ছে না তো? আপনি সোফায় এত কষ্ট করে শুয়ে আছেন, আমার খারাপ লাগে। দীপ্ত সোফা থেকে উঠে বসলো। তার চোখে এখন আর বিরক্ত নেই, বরং এক গভীর চিন্তা। আপনি যান, আমার মশা কামড়াচ্ছে না। আরোহী চলে যাওয়ার পর দীপ্ত সোফায় হেলান দিয়ে বসে রইল। সে স্বীকার করতে বাধ্য হলো এখন আর তার আরোহীকে অপছন্দ হয় না। সে বুঝতে পারল তার জীবনটা আরোহীকে ছাড়া চলছে না। মনে মনে আমি যে মেয়েটাকে ঘৃণা করতে চেয়েছিলাম সেই মেয়েটাই আমার জীবনে এত সহজে মিশে গেল কি করে। ও আমার থেকে বয়সে বড়, কিন্তু ওর হাতের ছোঁয়া, ওর যত্ন আমার সব অভ্যাস বদলে দিচ্ছে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি কি ওকে ভালোবেসে ফেলছি নাকি শুধু নির্ভর করছি? যাই হোক, এই লোক দেখানো সম্পর্কটা আরোহীর সাথে আমার আর ভালো লাগছে না। দীপ্ত উঠে দাঁড়ালো। সে সিদ্ধান্ত নিল এই নীরবতা, এই দূরত্ব ভাঙতে হবে। সে আরোহীর ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু কিছু বলতে চেয়েও পারল না। মনে মনে আরোহীকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার পর দীপ্তের মনে শান্তি ফিরে এসেছিল। পরের দিন সকালে দীপ্ত অফিস থেকে ছুটি নিয়ে আরোহীর সাথে ঢাকার নতুন সংসার গোছানোর পরিকল্পনা করছিল। তারা দুজনে একসাথে বাজার করার জন্য বাসা থেকে বের হলো। হঠাৎ রাস্তার মোড়ে দীপ্ত থমকে দাঁড়ালো বিস্মিত কণ্ঠে। অনু? দীপ্ত দেখলো রাস্তার উল্টো দিকে একটি মেয়ে, যাকে সে মৃতপ্রায় ভেবেছিল। সে দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, অনু। তার পরনে মলিন পোশাক, চুল এলোমেলো এবং চোখে ভয়। অনু দীপ্তকে দেখে ছুটে এলো, কাঁদতে কাঁদতে দীপ্তকে জড়িয়ে ধরে। দীপ্ত, তুমি? আমি জানতাম তুমি আসবে, আমাকে বাঁচাও। দীপ্ত হতবাক হয়ে আরোহীর হাত ছেড়ে দিল। আরোহী তখন দীপ্তের পাশে স্থির হয়ে দাঁড়িয়ে, তার মুখে কোনো ভাবান্তর নেই। এখানে কি হয়েছে তোমার? তুমি না পালিয়ে গিয়েছিলে? অনু দীপ্তের শার্ট চেপে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে। না দীপ্ত, আমি পালাইনি। আমি রনিকে ভালোবাসি না। আমাকে জোর করে কিডন্যাপ করানো হয়েছিল। কিডন্যাপ? কে? কেন? অনু পাশে দাঁড়ানো আরোহীর দিকে আঙুল তুলল, তার চোখে তীব্র ঘৃণা। তোমার ওই স্ত্রী আরোহী ওই সব করেছে। ও আমাকে রনিকে দিয়ে কিডন্যাপ করিয়েছিল, যাতে ও তোমাকে বিয়ে করতে পারে। দীপ্তের মাথায় যেন বাজ পড়ল। সে দ্রুত আরোহীর দিকে তাকালো। আরোহীর মুখে তখন এক ভয়ঙ্কর নীরবতা, অবিশ্বাস নিয়ে। কি বলছো তুমি অনু? আরোহী কেন করবে ও এমন? ও সব সময় তোমাকে চেয়েছিল দীপ্ত। ও আমার বিয়ের আগেই তোমার সাথে গোপনে দেখা করতে চেয়েছিল। আমি যখন ওকে ফিরিয়ে দিলাম, তখন ও এই জঘন্য ষড়যন্ত্র করলো। রনি আমার পিছনে লেগেছিল। আরোহী ওকে টাকা দিয়ে আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে সরিয়ে দেয়। ও তোমাকে মিথ্যে বলেছে। ও তোমার থেকে 4 বছরের বড়, ডিভোর্সি। তবুও সব সম্মান আর ভালোবাসা ছিনিয়ে নিতে আমার জীবন নষ্ট করে দিল। অনু চুপ করো, বাবার অসুস্থতা নিয়ে চিৎকার করে। বাবার অসুস্থতা? বাবা জানলে তোমাদের দুজনের কাউকে ক্ষমা করবে না। ও আমার সব কেড়ে নিয়েছে দীপ্ত। আমাদের বাসর রাত, আমার স্বামী, আমার জীবন। দীপ্তের মাথা ঘুরতে লাগলো। সে দেখলো অনু তার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার চেহারা প্রমাণ করছে সে সত্যিই কষ্টে ছিল। আরোহী পাশে দাঁড়িয়ে শান্তভাবে পরিস্থিতি দেখছে। দীপ্তের মনে পড়ল আরোহী প্রথম দিনেই জানিয়েছিল অনু পালিয়ে গেছে, কিন্তু সে কেন পালিয়ে যাওয়ার গল্পটা এত সহজে বিশ্বাস করলো? আরোহী তো প্রথম থেকেই তার চেয়ে বেশি অভিজ্ঞ ছিল, বড় ছিল। সব মিলিয়ে দীপ্তের মনে আরোহীর প্রতি এক তীব্র সন্দেহ দানা বাঁধল। আরোহীর হাত শক্ত করে চেপে ধরল, তার চোখ এখন রাগে জ্বলছে। তুমি এত বড় মিথ্যা বলতে পারলে? আমার পরিবারের সম্মান, বাবার অসুস্থতা, এই সব তোমার সাজানো নাটক? কেন? আরোহী নীরবে দীপ্তর দিকে তাকালো।
তার চোখে জল ভরে এলো, কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না। সে হয়তো জানতো দীপ্ত এখন কোনো যুক্তি শুনবে না। অনুর দিকে ফিরে অনুকে জড়িয়ে ধরে। আমি তোমাকে বিশ্বাস করি অনু। আমি জানি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করনি। চলো, তুমি আমার সাথে বাসায় চলো। দীপ্ত অনুকে নিয়ে হাঁটতে শুরু করলো। আরোহী সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছিল। তার চোখে তখন শুধু শূন্যতা। সে বুঝতে পারল তার সব আত্মত্যাগ, সব নীরব সেবা, সবটাই এক লহমায় শেষ হয়ে গেল। দীপ্ত একবারও ফিরে তাকালো না। সে অনুকে নিয়ে তাদের বাসায় চলে গেল। অনুকে নিয়ে দীপ্ত যখন ঢাকায় তাদের ছোট কোয়ার্টারে ফিরল, তখন আরোহী তখনও বাসার দরজার সামনে থম মেরে দাঁড়িয়েছিল। দীপ্তের চোখে তখন আরোহীর প্রতি কোনো নির্ভরতা বা শ্রদ্ধা ছিল না, ছিল শুধু প্রতারিত হওয়ার তীব্র ক্রোধ। দীপ্ত অনুকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আরোহীর দিকে ঘুরে দাঁড়ালো। তার কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু সিদ্ধান্ত কঠিন। তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? তুমি ভেতরে এসো। আরোহী নীরবে ঘরে প্রবেশ করলো। অনু ভয়ে এবং রাগে দীপ্তর পেছনে গিয়ে দাঁড়ালো। আরোহীর দিকে আঙুল তুলে, অনু সব বলেছে। তোমার এই মিথ্যা, তোমার এই প্রতারণা। তুমি রনিকে দিয়ে অনুকে কিডন্যাপ করিয়েছ, যাতে তুমি আমার জীবনে প্রবেশ করতে পারো। আমার মা বাবার অসুস্থতার ভয় দেখিয়ে তুমি আমার বিয়েতে বসেছ। তুমি একটা ধোঁকাবাজ। ভেজা চোখে শান্ত স্বরে দীপ্ত, তুমি যা শুনেছ। চিৎকার করে, আর কি শুনতে বাকি আছে? তোমার এই নীরবতা, তোমার এই চাতুরি দিয়ে তুমি প্রমাণ করতে চেয়েছিলে যে তুমি কতটা ভালো, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল আমাকে পাওয়া। আমার জীবনের সব সম্মান, সব ভালোবাসা তুমি কেড়ে নিয়েছো। দীপ্ত ওর পাশ থেকে, হ্যাঁ দীপ্ত, ও সব সময় তোমার পাশে পাশে থাকতো। ও তোমার মা বাবাকে ওর হাতের মুঠোয় নিয়েছিল। ও তোমার জীবন নষ্ট করেছে। আরোহীর দিকে তাকিয়ে তার চোখে কোনো করুণা নেই। তুমি তোমার মা বাবা এবং সমাজকে বাঁচানোর কথা বলে আমাকে বাধ্য করেছো তোমাকে নিয়ে আসতে। আর আমি বোকার মতো বিশ্বাস করে তোমার প্রতি আসক্ত হচ্ছিলাম। তুমি আমাকে দিয়ে এমনটা করাতে পারো না। আমি তোমাকে আসক্ত করিনি দীপ্ত। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। আমি কোনোদিন অনুকে কিডন্যাপ করাইনি। রনি একটা খারাপ ছেলে, সে অনুকে ভুল বুঝিয়েছিল। হাত তুলে থামিয়ে দিল। যথেষ্ট হয়েছে। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তোমার মুখের প্রতিটা কথাই মিথ্যা। অনু আমার পাশে আছে, আমি অনুকে বিশ্বাস করি। আর তুমি? দীপ্ত দ্রুত আরোহীর লাগেজগুলো খুঁজে বের করলো এবং ট্রেনে দরজার কাছে নিয়ে এলো। তোমার আর এক মুহূর্ত এখানে থাকার দরকার নেই। যে মিথ্যা দিয়ে তুমি এই সংসার শুরু করেছিলে, সেই মিথ্যা আজ ভেঙে গেছে। তুমি আমার স্ত্রী নও, তুমি একজন প্রতারক। এখনই এখান থেকে বের হও। আরোহী বিস্ময় আর অপমানে কাঁপছে তার দিকে তাকিয়ে। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমাদের বিয়েটা তো সমাজের চোখে সত্যি। দরজা খুলে দিল। আমি কালই এই বিয়েটা ভেঙে দেব। আমি আমার মা বাবাকে সব বলে দেব। তুমি আর এখানে থাকতে পারো না। যাও, বের হও আমার জীবন থেকে। অনু মৃদু হেসে দীপ্তের বাহুতে হাত রাখল। আরোহী বুঝতে পারল এই মুহূর্তে দীপ্ত কোনো যুক্তি বা সত্য শুনবে না। তার চোখের সামনে অনু নামের আবেগ আর মিথ্যা জয়ী হয়েছে। আরোহী কোনো প্রতিবাদ না করে কাঁদতে কাঁদতে নিজের লাগেজ টেনে সেই রাতেই ঢাকায় কোয়ার্টার থেকে বেরিয়ে গেল। তার জীবনে আর কোনো আশ্রয় রইল না। দীপ্ত সেই দরজা বন্ধ করে দিল। বাইরে তখন অন্ধকার, রাত গভীর। দীপ্তের বাসা থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসার পর আরোহী ঢাকা শহরের অচেনা রাস্তায় একা দাঁড়িয়ে, হাতে তার লাগেজ, চোখে কান্নার জল, আর হৃদয়ে দীপ্তের নির্মম প্রত্যাখ্যানের যন্ত্রণা।
সে কোথায় যাবে জানে না। তার বাবা মা নিশ্চয়ই তাকে ফিরিয়ে নেবেন না, কারণ তাদের কাছে সে ব্যর্থ। আরোহী একটা নীরব অন্ধকার গলি ধরে হেঁটে যাচ্ছিল, যেখানে ল্যাম্পপোস্টের আলো খুব কম। তার একমাত্র চিন্তা কিভাবে এই রাতটা পার করা যায়। ঠিক তখনই একটা মোটরসাইকেল এসে তার সামনে থামলো। বাইকে ছিল দুজন যুবক। এই সুন্দরী, এত রাতে একা কোথায় যাচ্ছ? এইদিকে আর একটু এলে কিন্তু আর বের হতে পারবে না। আরোহী ভয়ে কেঁপে উঠল, লাগেজ শক্ত করে ধরে দ্রুত হাঁটতে চাইল। আপনারা আমার পথ ছাড়ুন। যুবকটি হাসতে হাসতে বাইক থেকে নেমে এলো। রাগ করছো কেন? আমরা তো শুধু একটু সঙ্গ দিতে চাইছি। তোমার হাতে এত মালপত্র কেন? চলো, আমাদের সাথে চলো। যুবক দুজন আরোহীর দিকে এগিয়ে এলো। আরোহী চিৎকার করতে পারল না, কারণ তার গলা শুকিয়ে গেছিল। সে যখন নিজেকে বিপন্ন অবস্থায় দেখল, ঠিক তখনই অন্ধকার গলির মোড় থেকে দ্রুতগতিতে একটি লোক ছুটে এলো। এই কি হচ্ছে এসব? হাত সরা ওকে। লোকটি এসে যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। লোকটা যথেষ্ট শক্তিশালী ছিল। সে একাই দুজনকে কাবু করে ফেলল এবং ধাক্কা মেরে বাইকে উঠিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। দম বন্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে কে কে আপনি? ধন্যবাদ। রনি আলোর দিকে ঘুরে দাঁড়ালো। তার চেহারা ক্লান্ত এবং হতাশ। আপনি অনুর বড় বোন না? আমি রনি। বিস্মিত হয়ে রনি অনুর তিক্ত হাসি হেসে অনুর প্রাক্তন বয়ফ্রেন্ড, আর সম্ভবত তোমার জীবন নষ্টের এক অংশীদার। আরোহী বিস্ময় ভুলে রনিকে দেখল। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সেও কোনো ঝামেলায় আছে। আপনি আপনি কেন এখানে? অনু বলেছিল আপনিই নাকি ওকে কিডন্যাপ করেছিলেন। কষ্টে মাথা ঝাঁকালো। কিডন্যাপ? আমি আর অনু পালিয়েছিলাম। আরোহী অবাক হয় এবং রনিকে সব কথা খুলে বলে। আমাকে দিয়ে ওকে কিডন্যাপ করানোর গল্পটা অনু সাজিয়েছে, যাতে দীপ্ত সহানুভূতি পায়। আমি কোনোদিন ওকে কিডন্যাপ করিনি। তোমার বোন অনু খুবই চালাক মেয়ে। মানে তাহলে অনু? রাগে ফোঁসফোঁস করে হ্যাঁ, অনু মিথ্যে বলেছে। সে তোমার বাবার অসুস্থতার সুযোগ নিয়েছে, আমাকে ব্যবহার করেছে। আমার যা কিছু ছিল, টাকা, সোনা দানা, সব কিছু নিয়ে সে আমাকে এই ঢাকা শহরে ফেলে রেখে পালিয়েছে। আমি যখন টাকা খুঁজতে ওর কাছে যাই, ও আমাকে চিনতে অস্বীকার করে। তাহলে তাহলে দীপ্তকে দেওয়া ওর সব কথা মিথ্যা? তুমি ওকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিচ্ছিলে। অনু ফিরে এসেই বানানো গল্পটা সাজিয়েছে। আমি ওর সাথে থাকতে চাইতাম, কিন্তু ও ছিল লোভী। ও তোমার চেয়ে কম বয়সে সুবিধাটা নিয়েছে। তোমার ডিভোর্স হওয়া, বয়সে বড় হওয়া, সবকিছু তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ও আমার কাছ থেকে ওর টাকা চুরি করেছে, আর দীপ্তর কাছ থেকে ওর জীবন চুরি করেছে। আরোহী আর কিছু বলার শক্তি পেল না। সে মাটিতে বসে পড়ল। তার সব অপমান, সব যন্ত্রণা মিথ্যে ছিল না, কিন্তু সে অপরাধী ছিল না। সে নির্দোষ হওয়া সত্ত্বেও দীপ্ত তাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছে। রনি আরোহীকে দেখল। তার চেহারায় এক ধরনের সহমর্মিতা। দুজনেই অনুর শিকার। এখন কি করবে? তোমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। জানি না। আমারও কোনো থাকার জায়গা নেই, কিন্তু তুমি একলা এই রাতে থাকতে পারবে না। আমার কাছে একটা ঠিকানা আছে, তুমি আপাতত সেখানে থাকতে পারো। তারপর কাল সকালে তুমি নিজের মতো ব্যবস্থা করো। আরোহী তখন এতটাই বিপর্যস্ত ছিল যে তার পক্ষে আর কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। সে রনির সাহায্য মেনে নিল। এক মিথ্যাবাদী প্রতারকের কারণে দুই নির্দোষ মানুষ এক চরম অচেনা পরিস্থিতিতে এসে দাঁড়ালো। রাতভর রাস্তায় চরম অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর পরের দিন সকালে আরোহী এবং রনি দীপ্তের কোয়ার্টারের সামনে এসে পৌঁছালো। রনি ছিল ক্লান্ত, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আরোহী ছিল শান্ত, কিন্তু তার চোখে ছিল কঠিন সত্যের আগুন। দীপ্ত তখনও অনুকে নিয়ে ঘরের ভেতর। অনু তাকে সেবা করে, মিথ্যে গল্প শুনিয়ে সম্পূর্ণ বশ করে ফেলেছে। দরজায় সজোরে ধাক্কা পড়ল। দীপ্ত দরজা খুলে আরোহী এবং রনিকে একসাথে দেখে স্তম্ভিত হয়ে গেল। তার চোখে সন্দেহ আর ক্রোধের এক মিশ্রণ। কঠিন স্বরে, তুমি আবার কেন এসেছো? আর এ কে? ভেতর থেকে দ্রুত এসে রনিকে দেখে ভয়ে কেঁপে উঠল। রনি, তুমি তুমি এখানে কেন এসেছো? অনুর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে। কেন এসেছি? তোমার সব মিথ্যের মুখোশ খুলে দিতে এসেছি।
আরোহীর দিকে আঙুল তুলে অনু বলেছে তুমি এই রনিকে দিয়ে তাকে কিডন্যাপ করিয়েছিলে। কিডন্যাপ? আমি আর অন্য পালিয়েছিলাম দীপ্ত, প্রেম করে। তোমার টাকা বা তোমার জীবন আমার দরকার ছিল না, কিন্তু অনু আমাকে ব্যবহার করেছে। আমার বিশ্বাস, আমার টাকা সবকিছু কেড়ে নিয়ে সে পালিয়েছে। তোমার সহানুভূতি পাওয়ার জন্য সে কিডন্যাপের নাটক সাজিয়েছে। এই হলো প্রমাণ। ও আমার সব টাকা নিয়ে ভেগেছে। আতঙ্কিত হয়ে না দীপ্ত, ও মিথ্যে বলছে, ও আমাকে জোর করেছিল। আরোহী এবার কথা বলল, তার কণ্ঠস্বর শান্ত অথচ অসম্ভব দৃঢ়। দীপ্ত, অনু সত্যি কথা বলছে না। আমি কোনো ষড়যন্ত্র করিনি। তোমার বাবা মা অসুস্থ, এই ভয়টা সত্যি ছিল। অনু নিজের সুবিধার জন্য রনিকে ব্যবহার করেছে, আর যখন রনির কাছ থেকে তার সব কিছু চাইবার ছিল তা শেষ হয়েছে, তখন তোমার কাছে সহানুভূতি পেতে এই গল্প সাজিয়েছে। অনু আমার কাছ থেকে তোমার সম্মান কেড়ে নিয়েছে, আর এই লোকটির কাছ থেকে ওর সব টাকা চুরি করেছে। দীপ্ত, পৃথিবী যেন দুলে উঠল। অনুর চোখের ভয়, রনির তীব্র ক্রোধ, আরোহীর শান্ত প্রতিবাদ, সব মিলিয়ে দীপ্ত বুঝতে পারল সে আবার চরম ভুল করেছে। অনু তাকে এমনভাবে প্রতারিত করেছে যা আরোহী কল্পনাও করেনি। অনুর সেই মলিন পোশাক, সেই কান্না, সবই ছিল অভিনয়। মাথা চেপে ধরল। তার চোখ এখন অনুর দিকে, যেখানে কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। তুমি আমার সাথে এমন করতে পারলে? তুমি রনির টাকা চুরি করেছো? কাঁদতে কাঁদতে দীপ্তের পা জড়িয়ে ধরতে চাইল। দীপ্ত, বিশ্বাস করো, ও ভালো ছেলে না, ও আমাকে ব্ল্যাকমেল করেছিল। অনুকে দূরে সরিয়ে দিল। তুমি চুপ করো। রনি একজন শিকার, আরোহী একজন শিকার, আর তুমি সেই প্রতারক। দীপ্ত দ্রুত ফোন বের করে সরাসরি থানায় ডায়াল করলো। আমি দীপ্ত বলছি। আমার বাসায় একজন প্রতারক আছে। সে কিডন্যাপের মিথ্যা অভিযোগ এনে আমার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, সে এই লোকটির কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুরি করেছে। আপনারা দ্রুত আসুন। অনু কাঁদতে শুরু করলো, কিন্তু দীপ্তের মনে তখন অনুর প্রতি কোনো করুণা ছিল না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছালো। কি হয়েছে এখানে? অনুর দিকে নির্দেশ করে, ইনি সেই ব্যক্তি আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন এবং এই ভদ্রলোকের টাকা চুরি করেছেন। রনি, আপনি আপনার অভিযোগ জানান। রনি এবং দীপ্তের সাক্ষ্য শুনে পুলিশ অনুকে গ্রেপ্তার করলো। অনু হাউমাউ করে কাঁদতে কাঁদতে আরোহীর দিকে তাকালো, কিন্তু আরোহী তাকে এক মুহূর্তের জন্য দেখলো না। অনুকে নিয়ে পুলিশ চলে গেল। দীপ্ত দরজা বন্ধ করলো। ঘরে এখন শুধু সে আর আরোহী। দীপ্ত আরোহীর দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন চরম অনুশোচনা আর অপরাধ বোধ। আরোহী, আমি কি করলাম? আমি তোমার নির্দোষিতা যাচাই না করে তোমাকে অপমান করে ঘর থেকে বের করে দিলাম। আমি তোমাকে বিশ্বাস করিনি। নীরবে দাঁড়িয়ে তার চোখে এখন আর জল নেই, আছে গভীর কাঠিন্য। আপনি আমার নির্দোষিতা নয় দীপ্ত, আপনি আপনার নির্ভরতাকে যাচাই করেননি। আপনি যাকে ঘৃণা করতে চেয়েছিলেন সেই আপনার জীবন সহজ করে দিয়েছিল, আর আপনি যাকে ভালোবাসতে চেয়েছিলেন সে আপনার জীবন নষ্ট করেছে। আরোহীর সামনে হাঁটু গেড়ে বসলো। অপরাধ বোধে তার মাথা নত। আমাকে ক্ষমা করো আরোহী। আমাকে তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস সব কিছু প্রমাণ করার একটা সুযোগ দাও। আমাকে আর একবার তোমার স্বামী হিসেবে মেনে নাও। আরোহী দীপ্তর দিকে তাকালো। তার সামনে সেই দীপ্ত যে তাকে একবার প্রত্যাখ্যান করেছিল আর একবার আশ্রয় দিয়েছিল। এখন সে অনুতাপে পুড়ে তার কাছে ক্ষমা চাইছে। আরোহী জানত এই মুহূর্তে তার সিদ্ধান্তই এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দীপ্ত নতজানি হয়ে আরোহীর কাছে ক্ষমা ভিক্ষা করছিল। তার চোখে অনুশোচনা আর অপরাধবোধের ছাপ, যা আরোহীর মনকে নরম করে দিল। অনুকে নিয়ে সমস্ত মিথ্যা আর নাটক শেষ হওয়ার পর আরোহী বুঝতে পারল তার উপর আর কোনো প্রতিশোধ বা অপমানের বোঝা চাপানো হয়নি।
আরোহী দীপ্তর দিকে তাকালো। কিছুক্ষণ নীরব থাকার পর তার কণ্ঠে কোমলতা এলো। আপনি উঠুন দীপ্ত, এভাবে হাঁটু মুড়ে থাকবেন না। দীপ্ত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি তখনও আরোহীর ওপর স্থির। ভয়ে ভয়ে সে আরোহীর সিদ্ধান্তের অপেক্ষা করছিল। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না। আমি শুধু আপনার মুখে অনুর নাম শুনেই আপনার প্রতি আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিলাম। আমি আপনাকে প্রতারক ভাবলাম। আমার সেই আঘাতের জন্য আমি সত্যিই লজ্জিত। কথাগুলো বলতে বলতে দীপ্তের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে। বাইরে আমি আপনার প্রতি যে অন্যায় করেছি তা কি শুধরে নেওয়ার কোনো সুযোগ আমার নেই? আমি জানি আমাদের বিয়েটা একটা মিথ্যার উপর শুরু হয়েছিল, কিন্তু এখন আমি বিশ্বাস করি আপনি আমার জীবনের একমাত্র সত্য। আমাকে আর একবার বিশ্বাস করুন আরোহী। আমি আপনাকে ক্ষমা করে দিলাম দীপ্ত, কিন্তু এই ক্ষমা খুব সহজ নয়। আপনি আমাকে একবার নয়, দুবার নয় প্রত্যাখ্যান করেছেন। একবার সমাজের ভয়ে, আর একবার ভুল মানুষের কথায়। আমি জানি আমি প্রতি মুহূর্তে অনুতাপে পড়ব, কিন্তু আমি এখন থেকে প্রমাণ করব আমি আপনার বিশ্বাস রাখার যোগ্য। আমাকে শুধু এই সুযোগটুকু দিন। আরোহী দীপ্তর দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তার চোখে তখন ভালোবাসার স্ফুলিঙ্গ দেখা গেল। আপনি যখন আমাকে প্রথম মেনে নিলেন, সেদিন আপনার চোখে ছিল কৃতজ্ঞতার নির্ভরতা, আর আজ দেখছি গভীর অনুশোচনা। গভীর দীর্ঘশ্বাস ফেলে আমি আপনার কাছে কোনোদিন ভালোবাসা বা অধিকার চাইনি, শুধু সম্মান চেয়েছিলাম। আপনি যখন আমাকে আপনার পাশে থাকার অনুমতি দিলেন, আমি সেদিনই আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম। আরোহী এগিয়ে গিয়ে আলতো করে দীপ্তর হাতে হাত রাখলো। আমি আপনাকে ক্ষমা করে দিলাম দীপ্ত, কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই আমার বয়স আপনার থেকে 4 বছর বেশি। আমার অতীত ছিল। এই সবগুলো নিয়ে আপনার কোনো সংকোচ যেন আর না থাকে। আমাদের এই সম্পর্ক নতুন করে শুরু হবে, কোনো মিথ্যার উপর নয়। আরোহীর হাত শক্ত করে ধরে চোখে জল নিয়ে আমার কোনো সংকোচ নেই আরোহী। আপনার পরিপক্কতা, আপনার অভিজ্ঞতা, এটাই আমার প্রয়োজন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কোনোদিন আপনাকে আপনার অতীত বা বয়সের জন্য ছোট হতে দেব না। আপনি আমার স্ত্রী, আমার জীবনসঙ্গী। সেই দিন তাদের লোক দেখানো সংসার জীবন শেষ হলো। দীপ্ত আরোহীকে তার সাথে নিয়ে ঘর গোছাতে শুরু করলো। তাদের নতুন সম্পর্কের ভিত্তি স্থাপন হলো মিথ্যার উপর নয়, বরং কঠিন অভিজ্ঞতার পর জন্মানো গভীর আস্থা, সম্মান আর নির্ভরতার উপর। অনু গ্রেপ্তার হওয়ার পর দীপ্ত অস্থির হয়ে প্রথম ফোন করলো তার বাবাকে। দেলোয়ার সাহেব সব শুনে যেন স্তব্ধ হয়ে গেলেন। দীপ্ত যখন বলল আরোহীর ওপর করা তার অন্যায়ের কথা, তখন দেলোয়ার সাহেব এবং আশা বেগমও নিজেদের ভুল বুঝতে পারলেন। তাদের মনে অনুশোচনা হলো। পরের দিনই দেলোয়ার সাহেব, আশা বেগম, দীপা এবং আশিক দ্রুত ঢাকা চলে এলেন। দীপ্ত ঢাকার কোয়ার্টারে যখন পুরো পরিবার এসে পৌঁছালো, তখন ঘরের পরিবেশ ছিল ভারী। দেলোয়ার সাহেব এবং আশা বেগম প্রথমে অনুর প্রতারণার জন্য লজ্জা প্রকাশ করলেন, আর তারপর আরোহীর প্রতি করা অন্যায়ের জন্য অনুতাপ করতে লাগলেন। আরোহীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আশা বেগম। আমার কি পাপ যে এমন মেয়েকে আদর দিলাম, আর তোকে তোর মতো লক্ষ্মী মেয়েকে ভুল বুঝলাম। আমাকে ক্ষমা কর মা। আমি সমাজের কথাই, তোর বয়সের পার্থক্যের কথা ভেবে তোকে মন থেকে মেনে নিতে পারিনি। আমার সব ভুল হয়ে গেছে। আরোহীর মাথায় হাত রেখে মা, তুই আমাদের সম্মান বাঁচালি। অনুজা করেছে তা জঘন্য। আর দীপ্তরও উচিত হয়নি তোর কথা না শুনে তোকে ঘর থেকে বের করে দেওয়া। আমরা কেউ তোর প্রতি সুবিচার করিনি, তুই আমাদের ক্ষমা করে দিস। চোখের জল সামলে আপনারা এসব কি বলছেন? আমি আপনাদের মেয়ে, আমার কোনো অভিযোগ নেই। আমি জানি আপনারা পরিস্থিতি সামাল দিতে পারেননি। আপনারা এসেছেন, এতেই আমি খুশি। লজ্জা নিয়ে এগিয়ে এসে ভাইয়া আরোহী ভাবি, আমরাও তোমাকে ভুল বুঝেছিলাম। বিশেষ করে আমি। মার কথাই, সমাজের খোঁজাই আমরা তোমার প্রতি সহানুভূতি দেখাইনি। আমাকে ক্ষমা করো।
আরোহী, তুমি খুব শক্তিশালী মনের মানুষ। দীপ্তর ভাগ্য ভালো যে সে তোমাকে পেয়েছে। সেই মুহূর্তে দীপ্ত এসে তার মায়ের পাশে দাঁড়ালো। অনু চলে গেছে, আর কোনো দিন সে আমাদের জীবনে আসবে না। কিন্তু আরোহী আরোহী আমার স্ত্রী। সে আমার জীবনকে নতুন করে গুছিয়ে দিয়েছে। আমার জীবনে আরোহীকে ছাড়া চলবে না। বাবা মা আপনারা যদি ওকে মন থেকে মেনে নেন তাহলে এই সংসার পূর্ণ হবে। দীপ্তর হাত ধরে তোর আর বলতে হবে না বাবা, অনু যা করেছে, তারপর আরোহী আমাদের একমাত্র ভরসা। আজ থেকে তুই আমাদের বড় বৌমা। আমরা তোকে আশীর্বাদ করছি, তোরা সুখে থাক। তোর সব অভিজ্ঞতা, তোর সব গুণ, সব কিছুই নিয়ে তুই আমাদের পরিবারের গর্ব। হ্যাঁ আরোহী, এই বিষয়টা হয়তো ভুল দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন এটি আমাদের পরিবারের সবচেয়ে বড় আশীর্বাদ। আমরা তো বয়স, তোর অতীত কোনো কিছুই নিয়ে আর কোনো কথা বলবো না। আমরা তোকে মন থেকে মেনে নিয়েছি। এরপর দেলোয়ার সাহেব এবং আশা বেগম আরোহীকে আশীর্বাদ করলেন। দীপা এবং আশিকও আরোহীকে আপন করে নিল। তাদের ঢাকা সেই ছোট্ট কোয়ার্টারে তখন বইছিল এক অন্যরকম ভালোবাসার বাতাস। আরোহীর প্রতি আর কারো মনে কোনো সংকোচ, কোনো অপছন্দ বা কোনো খোঁচা রইল না। অনুর প্রতারণার পর দীপ্ত আর আরোহীর সম্পর্কে কেবল স্বামী স্ত্রীর নয়, বরং দুই পরিবারের বিশ্বাসের সুতোয় নতুন করে বাঁধা পড়ল। পরিবারের পূর্ণ সমর্থন পাওয়ার পর দীপ্ত এবং আরোহীর সম্পর্ক এক নতুন মাত্রা পেল। যে সম্পর্ক শুরু হয়েছিল চরম মিথ্যা আর লোক দেখানো চুক্তির উপর, তা এখন পরিণত হলো গভীর বিশ্বাস এবং অনাবিল ভালোবাসায়। দিন পেরোনোর সাথে সাথে দীপ্ত উপলব্ধি করতে লাগলো আরোহীর প্রতি তার অনুভূতি কেবল নির্ভরতা নয়, বরং তা গভীর প্রেম। আরোহীর পরিপক্কতা, নীরব যত্ন এবং যে কোনো পরিস্থিতিতে স্থির থাকার ক্ষমতা, সবকিছু দীপ্তকে এক ধরনের মানসিক শান্তি দিত, যা সে অনুর কাছ থেকে কখনো পায়নি। আরোহী এখন দীপ্ত স্ত্রী নয়, বরং তার শক্তি এবং আশ্রয়। একদিন রাতে যখন তারা একসাথে ঘরে ছিল, দীপ্ত আরোহীকে নিজের কাছে টেনে নিল। আরোহীর কপালে আলতো করে চুমু দিল। আপনি বলেছিলেন আমি আপনাকে ভালোবেসে ফেলবো না, শুধু নির্ভর করব। কিন্তু আমি ভুল ছিলাম আরোহী। আমি এখন আপনাকে প্রচণ্ড ভালোবাসি। অনুকে ভালোবাসা ছিল এক উচ্ছ্বাস, এক স্বপ্ন, আর আপনাকে ভালোবাসা হলো এক পরম সত্য, এক শান্ত আশ্রয়। দীপ্তর বুকে মাথা রেখে মৃদু হেসে, আপনার ভুল ভাঙতে পেরে আমার ভালো লাগছে। আমি আপনাকে কোনোদিন জোর করিনি। আমি শুধু চেয়েছিলাম আমার কাজগুলো যেন আপনাকে কষ্ট না দেয়, আর আপনার কাছে আমার বয়সের পার্থক্য বা আমার অতীত এসব যেন কোনো বাধা না হয়। আরও চুল বিলি করতে করতে, আমার কাছে এখন কোনো পার্থক্য নেই। আপনি আমার জীবন। আপনি আমাকে শিখিয়েছেন অভিজ্ঞতা কেবল বয়স দিয়ে আসে না, আসে জীবনকে মেনে নেওয়ার সাহস দিয়ে। আপনি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আরোহী আর দীপ্ত সম্পর্ক এখন শুধু তাদের দুজনে নয়, তাদের দুই পরিবারেরও। দেওলার সাহেব প্রায়ই গর্ব করে বলতেন, আমার বড় বৌমা অন্যরকম, সে আমাদের মান রেখেছে। আশা বেগম আরোহীকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। আরোহী এখন আর সমাজের খোঁচা বা বয়সের সংকোচের শিকার নয়, বরং সে দীপ্তের হৃদয়ের রানী এবং পরিবারের স্তম্ভ। যে বাসররাতে শুরু হয়েছিল চরম মিথ্যা দিয়ে, সেই বাসর ঘরে ধীরে ধীরে গভীর ভালোবাসার সাক্ষ্য বহন করল। তাদের প্রেম প্রমাণ করলো ভালোবাসার জন্ম হতে পারে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বয়সে এবং যে কোনো মিথ্যার পর। প্রয়োজন শুধু একটি জিনিস, বিশ্বাস। আরোহী এবং দীপ্ত সেই বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়েই তাদের জীবনের পথ চলা শুরু করলো। দীপ্ত এবং আরোহীর জীবনে নেমে আসা ঝড়ের পর অবশেষে শুরু হলো তাদের বহু প্রতীক্ষিত সুখের সংসার জীবন। অনুর প্রতারণা এবং রনির সত্য ফাঁস হওয়ার পর তাদের সম্পর্কের ভিত্তি আরও মজবুত হয়েছিল। তারা ঢাকাতেই নিজেদের একটি নতুন সুন্দর ফ্ল্যাটে সংসার পাতল। আরোহীর পরিপক্কতা এবং দীপ্তর গভীর আস্থা, এই দুইয়ের সমন্বয়ে তাদের সংসার দ্রুতই এক আদর্শ রূপ নিল। আরোহী কোনোদিন দীপ্তের ওপর কর্তৃত্ব ফলাননি, বরং দীপ্ত নিজেই প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আরোহীর পরামর্শ চাইত। দীপ্তের অফিসে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে
সে প্রথমে আরোহীর সাথে আলোচনা করত। আরোহীর অভিজ্ঞতা এবং বাস্তব জ্ঞান প্রায়শই দীপ্তকে সঠিক পথ দেখাতো। এক সন্ধ্যায় বাড়ি ফিরে আরোহী একটা নতুন প্রজেক্ট এসেছে, খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আমার মনে হয় আমি পারবো না। হাসি মুখে কফি এগিয়ে দিয়ে কেন পারবেন না? আপনার প্রতিভা আছে, কিন্তু ঝুঁকিটা কি? আমার মনে হয় আপনি ঝুঁকিটা আমাকে বলুন। চলুন দুজনে একসাথে হিসাব করি। এভাবে প্রতিটি চ্যালেঞ্জ আরোহী ছিল দীপ্তর নীরব সহযোগী। দীপ্ত বুঝতে পারত আরোহীর বয়স বা অতীত কোনো বাধা নয়, বরং তা তার শক্তি। দীপ্ত এখন আরোহীর চেয়ে 4 বছরের ছোট হওয়ায় কোনো সংকোচ বোধ করত না, বরং গর্ব করত। দেলোয়ার সাহেব এবং আশা বেগম প্রায়ই ঢাকা আসতেন। তারা আরোহীর যত্ন এবং দীপ্তর জীবনযাত্রায় সন্তুষ্ট ছিলেন। আশা বেগম এখন আরোহীর কাছে নিজের মন খুলে কথা বলতেন, যা তিনি অনুকে কখনোই বলতে পারেননি। আরোহীর হাত ধরে, মা, তুই এই সংসারটাকে যে শান্তি দিয়েছিস তা আমি কোনোদিনই ভুলবো না। অনু শুধু বাহিরের সৌন্দর্য দেখাতো, আর তুই ভেতর থেকে শান্তি এনেছিস। আমার খুব শান্তি লাগে তোদের দুজনে একসাথে দেখি। দীপ্ত, তোর ভাগ্য ভালো। আরোহী কেবল তোর স্ত্রী নয়, তোর বন্ধু, তোর পরামর্শদাতা। জীবনে এমন সঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার। তাদের ভালোবাসার সম্পর্ক এখন আর নীরব যত্নে সীমাবদ্ধ ছিল না। তারা মন খুলে একে অপরের প্রতি অনুভূতি প্রকাশ করত। এক ছুটির দিনে তারা দুজন নদীর ধারে বেড়াতে গেল। দীপ্তর কাঁধে মাথা রেখে, আপনি সেদিন আমাকে ফিরিয়ে দিলে আমার জীবন হয়তো অন্যরকম হতো, হয়তো কোনোদিন শান্তি পেতাম না। আরোহীকে কাছে টেনে নিয়ে, আমাকে সেদিন ফিরিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আমি এতদিনে অনুকে নিয়ে ভুল ভেঙে আপনার কাছে আসতাম। অনু আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, আর আপনি আমাকে বাঁচতে শিখিয়েছেন। আমার আর কোনো স্বপ্ন নেই আরোহী, আপনি আমার শেষ কথা। আরোহী আর দীপ্তের নতুন সংসার ছিল ভালোবাসার এক নতুন সংজ্ঞা, যেখানে প্রেম এসেছিল জটিলতা আর দুঃখ পেরিয়ে। তারা প্রমাণ করল জীবনের ভুল মোড়াও কখনো কখনো সবচেয়ে সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। তাদের জীবন ভরে উঠল সুখ, সম্মান আর গভীর আস্থায়। দীপ্ত এবং আরোহীর ভালোবাসার সম্পর্কের 1 বছর পূর্ণ হলো। তাদের জীবনে এলো সেই মুহূর্ত যা তাদের সংসারকে পূর্ণতা দিতে পারে। আরোহী গর্ভবতী। দীপ্ত এই খবরে আত্মহারা। তার কাছে আরোহীর বয়স বা অতীত কোনোটাই এখন আর কোনো বাধা নয়, বরং সে এখন শুধু আরোহী ও তাদের অনাগত সন্তানের ভবিষ্যতের স্বপ্নে বিভোর। আরোহী এবং দীপ্ত প্রথম চেক আপের জন্য শহরের নামকরা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের চেম্বারে অপেক্ষা করছিল। দীপ্তের চোখে মুখে ছিল উত্তেজনা, আর আরোহী ছিল শান্ত কিন্তু আনন্দিত। আরোহীর হাত ধরে ফিসফিস করে, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক থাকবে, আমাদের সন্তান হবে। আরোহী, তুমি কি খুশি, তাই না? দীপ্তর দিকে হেসে, আপনার চেয়ে কম নই দীপ্ত, কিন্তু আমার একটু ভয়ও করছে। তারা যখন অপেক্ষমান কক্ষে বসেছিল, ঠিক তখনই চেম্বারের দরজা দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করল। আরোহী তাকে দেখেই পাত্রের মতো জমে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরোহীকে দেখে উদ্বিগ্ন হয়ে, কি হলো আরোহী, অমন চমকে উঠলে কেন? কাপা কণ্ঠে, ও ও শুভ, আমার প্রাক্তন স্বামী। দীপ্ত শুভকে দেখল। এক মুহূর্তের জন্য তার মনে পুরনো সংকোচ ফিরে এলো। সে দ্রুত নিজেকে সামলে নিল। শুভ আরোহী এবং দীপ্তকে একসাথে দেখে থমকে দাঁড়ালো। পরিস্থিতি শীতল ও অস্বস্তিকর হয়ে উঠল। দীপ্তর দিকে তাকিয়ে, আরোহী, কেমন আছো? ভালো, তুমি এখানে? মাথা নিচু করে দ্বিধা নিয়ে, হ্যাঁ, আমি ডাক্তারের সাথে দেখা করতে এসেছি। শুভ অন্য একটি চেয়ারে বসতে গেল, কিন্তু আরোহী তাকে যেতে দিল না। তার মনে তার প্রথম বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে এক তীব্র প্রশ্ন জেগে উঠল। কারণ তাদের সমাজে প্রায়শই স্ত্রীকে দায়ী করা হতো। শুভ, তুমি কি কারণে এখানে এসেছো তা আমি জানি না, কিন্তু তুমি তো স্ত্রীরোগ বিশেষজ্ঞের চেম্বারে। তুমি কি কোনো নতুন সম্পর্কে? শুভ দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ আরোহীর পেটের দিকে গেল, যা তখনও স্পষ্ট নয়, কিন্তু দীপ্তের মুখের আনন্দই সব বলে দিচ্ছিল। আরোহী, প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করো না। দীপ্ত আরোহীর হাত চেপে ধরে শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ স্বরে, আপনার যদি আরোহীকে কিছু বলার থাকে
তবে বলতে পারেন ও এখন আমার স্ত্রী। শুভ দীপ্তর দিকে তাকালো। দীপ্তর চোখে সে ভালোবাসা দেখে বুঝলো সে আরোহীর সুখ নষ্ট করতে পারবে না। না, তোমাদের সুখী দেখে ভালো লাগছে। আমার যা বলার আছে তা ব্যক্তিগত। আরোহী উঠে দাঁড়ালো। তার অতীতের সব অপমান যেন এই মুহূর্তে দূর করার সুযোগ এসেছে। তুমি কি এখানে জানতে এসেছো কেন তুমি বাবা হতে পারছো না শুভ? আরোহীর এই সরাসরি প্রশ্নে শুভ ভেঙে পড়ল। সে মাথা নিচু করে স্বীকার করলো কষ্টে। হ্যাঁ আরোহী, তোমার কোনো সমস্যা ছিল না, আমার সমস্যা ছিল। ডাক্তাররা নিশ্চিত করেছেন আমার সন্তান ধারণের ক্ষমতা ছিল না, আমি বাবা হতে পারবো না। আরোহীর চোখে জল এসে গেল। সব প্রশ্নের উত্তর যেন এই মুহূর্তে মিলে গেল। তাহলে তুমি আমাকে কেন মিথ্যা অপবাদ দিয়েছিলে? কেন আমাকে দায়ী করে মুক্তি দিলে? আমার পরিবারকে কেন সমাজ থেকে দূরে ঠেলে দিলে? শুভ উঠে দাঁড়ালো দীপ্তর দিকে তাকিয়ে। আমি ক্ষমা চাইছি। আমি তোমাকে ভালোবাসি বলেই মুক্তি দিয়েছিলাম। আমি আমার সমস্যার কথা সমাজে বলতে পারিনি। আমার পুরুষত্বের অহংকারে আমি তোমাকে দায়ী করতে গিয়ে সরে গিয়েছিলাম, যাতে তুমি নতুন জীবন পাও। কিন্তু আমি জানতাম তুমি নির্দোষ। শুভ চোখ তখন আরোহীর পেটের দিকে তাকিয়ে সে দেখল আরোহী গর্ভবতী। হাত জোর করে অনুশোচনার সাথে। আরোহী, তুমি আজ সুখী দেখে আমার শান্তি হচ্ছে। আমি জানি আমি তোমার জীবনে অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। আমি তোমার কাছে এবং তোমার স্বামীর কাছে আমি ক্ষমা চাইছি। শুভর কাঁধে হাত রাখলো কোনো তিক্ততা না রেখে। ধন্যবাদ শুভ। আপনার এই সত্য স্বীকার করাটা আরোহীর অতীতকে সম্পূর্ণ মুক্ত করে দিল। আমাদের জীবনে আর কোনো প্রশ্ন রইল না। আপনি নিজের যত্ন নিন। আরোহী, চলো। আরোহী এক গভীর মুক্তি আর তৃপ্তি নিয়ে দীপ্তর সাথে চেম্বারের দিকে হেঁটে গেল। তার প্রাক্তন স্বামীর কাছ থেকে পাওয়া এই সত্য তার প্রথম বিবাহ বিচ্ছেদের সমস্ত কালিমা মুছে দিল। দীপ্ত তাকে আলতো করে জড়িয়ে ধরল। আরোহীর কাছে এখন শুধু ভালোবাসার আগামী দিনের সুখ অপেক্ষা করছিল। আরোহী এবং দীপ্ত জীবনে শুভর আগমন একটি বন্ধা অতীত থেকে আরোহীকে সম্পূর্ণরূপে মুক্তি দিল। তাদের সম্পর্কের ভিত্তি এখন এতটাই মজবুত যে এই সামান্য ঘটনায় কোনো চিত ধরল না, বরং তাদের বন্ধন আরও দৃঢ় হলো। এরপর কেটে গেল কয়েকটি মাস, যত্নের মাস, অপেক্ষার মাস। দিন গুনতে গুনতে সেই সময় এলো। আরোহীর প্রসব বেদনা শুরু হতেই দীপ্ত তাকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটল। দীপ্ত ছিল অস্থির, উদ্বিগ্ন। আরোহী ছিল শান্ত এবং দৃঢ়। হাসপাতালের করিডোরে দেলোয়ার সাহেব, আশা বেগম, দীপা এবং আশিক সকলে অপেক্ষার প্রহর গুনছিলেন উদ্বিগ্ন নিয়ে। আহারে, আমার লক্ষ্মী বউটা কত কষ্ট পাচ্ছে। আল্লাহ মুখ তুলে চান যেন সব ঠিক থাকে। দীপ্তের কাঁধে হাত রেখে, শান্ত হো বাবা, আরোহী খুব সাহসী মেয়ে, সব ঠিক হয়ে যাবে। দীর্ঘ অপেক্ষার পর নার্স যখন হাসি মুখে করিডোরে এলেন, তখন সবার উৎকণ্ঠাটা যেন এক মুহূর্তে দূর হলো। আপনাদের পরিবারের লক্ষ্মী এসেছে। ফুটফুটে এক কন্যার সন্তান হয়েছে। মা আর মেয়ে দুজনেই সুস্থ আছেন। দীপ্তের চোখ জলে ভরে গেল। সে নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছিল না। সে দ্রুত আরোহীর কাছে গেল, ক্লান্ত আরোহীর হাত ধরে। আরোহী, তুমি আমাদের জীবন পূর্ণ করে দিয়েছ। ক্লান্ত হেসে, আমাদের মেয়ে দেখুন ঠিক আপনার মতো। দীপ্ত নবজাতক কন্যাকে দেখল। ছোট্ট সুন্দর এক মুখ। যে সম্পর্ক শুরু হয়েছিল মিথ্যা প্রতারণা আর লোকনিন্দার মধ্যে, সে সম্পর্ক আজ এই নিষ্পাপ শিশুর মাধ্যমে সত্যিকারের পূর্ণতা পেল। এই শিশু তাদের প্রেমের ফসল, তাদের সংগ্রামের শেষ এবং মধুরতম ফল। শিশুটিকে প্রথম যখন আশা বেগম কোলে নিলেন, তার চোখে তখন আনন্দাশ্রু। নাতনিকে আদর করে, আমার লক্ষ্মী, আমার ঘরের এত সুখ এনে দিলি। আরোহী মা, তুই সত্যি আমাদের পরিবারকে বাঁচালি। এইসব আমাদের পরিবারের নতুন শুরু। এদের বাবা মা দুজনেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। নাম হোক মুক্তি। আবেগময় কণ্ঠে, না বাবা, এর নাম হবে আস্থা। যে বিশ্বাস আর ভরসার উপর আমাদের সম্পর্ক টিকেছে। হাসি মুখে, আমাদের মেয়ে দীপ্তি। দীপ্তির প্রথম সন্তানের নাম হবে আলোময় দীপ্তি। সবাই এই নাম মেনে নিল।
দীপ্তের জীবনে নেমে আসা অন্ধকার, আরোহীর প্রতি তার সন্দেহ সবকিছু যেন এই নবজাতক কন্যার আগমনে দূর হয়ে গেল। যে আরোহী একসময় ছিল সমাজে পরিত্যাজ্য, সে আজ দীপ্তের ভালোবাসা, দীপ্তের আস্থা এবং পরিবারের আনন্দ।